গতদিন আমরা পড়াশোনা শুরু করছিলাম অটো ট্রান্সফর্ম নির্মাণ নিয়ে। অটো ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে যদি একটা অটো ট্রান্সফর্মার থাকে যার প্রাইমারি সাইডের ভোল্টেজ বা সেকেন্ডারি সাইডের ভোল্টেজ V1 বলতে পারি, আর হচ্ছে এই পাশের যে কোনো একটা উইন্ডিং এর ভোল্টেজ যদি V2 হয়, এই পাশের কারেন্ট যদি আমার হয় I1 আর এই পাশের কারেন্ট যদি হয় আমার I2, বা উল্টাভাবেও করতে পারি, এই পাশে V1 দিতে পারি, এই পাশে V2 দিতে পারি, যাই হোক না কেন। তো আমার ফাইনালি যেটা রিলেশনশিপ ছিল আমরা গতদিন ডিরাইভ করছি সেটা হচ্ছে V1 over V2 it should be equals to N1 over N2 should be equals to I2 over I1। এটা ছিল হচ্ছে নরমাল ট্রান্সফরমারের বৈশিষ্ট্য, এবং এখান থেকে আমরা যেটা দেখছিলাম যে V1 I1 should be equals to V2 I2। এখন আজকে আমরা গতদিন যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা টু উইন্ডিং ট্রান্সফরমার এবং একটা কনভেনশনাল ট্রান্সফরমার নিয়ে দুইটা ট্রান্সফরমারের মধ্যে রিলেটিভ কম্পারিজন যেটা করা যায় সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। তা আজকে আমরা দুইটা ট্রান্সফরমার টু উইন্ডিং ট্রান্সফরমার দিয়ে অ্যাকচুয়ালি কিভাবে একটা অটো ট্রান্সফরমার তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো সাপোজ ধরি যে এটা আমার একটা টু উইন্ডিং ট্রান্সফরমার, যেটার হাই সাইডের যে ভোল্টেজ, এই হাই সাইডের ভোল্টেজ বলে আসছে হচ্ছে 1000 ভোল্ট, আর লো সাইডের যে ভোল্টেজ এই ভোল্টেজ বলা আছে হচ্ছে 100 ভোল্ট। তার মানে এটা আমরা বলতে পারি যে 10:1 ট্রান্সফরমার। আর এটার রেটিং আমি সাপোজ ধরে নিই 2 kVA। তো 2 kVA যদি হয় তাহলে এই সাইডের ভোল্টেজ, এই সাইডের কারেন্ট কত হবে রেটেড? 2 অ্যাম্পস নাকি? আমি যদি এটা ডট এটা ডট বলি তাহলে এই পাশের রেটেড কারেন্ট হবে হচ্ছে 2 অ্যাম্পস, আর এই পাশের কারেন্ট যেটা হবে সেটা হবে হচ্ছে 20 অ্যাম্পস। তাই তো? হিসাব তো ঠিক আছে নাকি? তো এখন আমরা এই দুইটা ট্রান্সফরমার দিয়ে কিভাবে একটা অটো ট্রান্সফরমার তৈরি করতে পারি সেটার আবার দুইটা কনফিগারেশন হইতে পারে। একটা হচ্ছে অ্যাডিটিভ পোলারিটিস আর আরেকটা হচ্ছে সাবট্রাকটিভ পোলারিটিস। অ্যাডিটিভ পোলারিটিসটা কি? অ্যাডিটিভ পোলারিটিসটা হচ্ছে এরকম যে আমরা এই উইন্ডিংটাকে ধরো আমরা যে প্রাইমারি উইন্ডিং হিসেবে ইউজ করতেছি, সো এইটা আমার এখানে V1 যেটা দিচ্ছি, এই V1টা হচ্ছে অ্যাকচুয়ালি 1000 ভোল্ট। তাহলে এখানে আমার এই দুটো টার্মিনালের ভিতরে যে পোলারিটিসটা আসবে প্লাস মাইনাস, তাহলে এটা হচ্ছে V1। তো আমরা এখানে ভোল্টেজ পাবো হচ্ছে 1000 ভোল্ট, আর এর সাথে আমরা এই সেকেন্ডারি উইন্ডিংটাকে এমন ভাবে করব যাতে এই দুটোর যোগফল করে যে সেকেন্ডারি ভোল্টেজটা পাবো সেইটা অ্যাকচুয়ালি এই প্রাইমারি যে দুটো ভোল্টেজ, এই দুটো ভোল্টেজের সামেশন হবে। তাহলে আমি এখানে এটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, তাহলে আমি অ্যাডিটিভ পোলারিটিস করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমি এই উইন্ডিংটা প্লেস করব, কিন্তু ইন সাচ এ ওয়ে যাতে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হলে এটা অবশ্যই পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। সো আমি এখন যদি এটাকে এইভাবে কানেক্টেড করি তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছো যে 100 ভোল্ট হবে, এবং তুমি যদি টার্মিনালের অ্যাক্রসে এইখানে এটাকে যদি তুমি ভি বলো তাহলে এই জায়গায় তুমি কারশফস ভোল্টেজ ল ইউজ করো। আমি যদি এই ভোল্টেজটাকে বলি V2 এইটার মতো, তাহলে এখান থেকে তুমি ভি যেটা পাবা
যদি তুমি এখানে কেভিএল ইউজ করো, কেভিএল ইউজ করলে তুমি যেটা পাবা V ইকুয়ালস টু হবে হচ্ছে V1 প্লাস V2। তো এই ক্ষেত্রে তোমার এখন তুমি যদি এখানে লোড লাগাও, সাপোজ এখানে ভি যেটা পাবা সেটা হচ্ছে 1000 প্লাস 100, সো এখানে পাবা হচ্ছে 1100 ভোল্ট, 1100 ভোল্ট। এটা পাবা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। সো তুমি এখান থেকে এই অ্যাডিটিভ পোলারিটির মাধ্যমে টু উইন্ডিং ট্রান্সফরমার থেকে এখানে তুমি একটা অটো ট্রান্সফরমার বের করতে পারো, যেটার রেশিও যেটা আছে সেটা হচ্ছে যে তুমি যদি V2 ওভার V1 করো, ইট শুড বি 1.1। তার মানে আমরা আগের দিনে যে কন্ডিশনটা দেখতেছিলাম যে এই রেশিওটা হচ্ছে এমন হওয়া উচিত ইন সাচ এ ওয়ে দ্যাট তোমার হচ্ছে এর মান যেটা আছে এর মানটা যেন কখনো 0.9 থেকে 1.1 এই রেঞ্জে থাকে, এর বেশি যেন না হয়। কারণ কারণ কি ছিল যে আমরা দেখতেছিলাম যে ওপেন সার্কিটের ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না, একটা সমাধান ছিল। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ছিল সেটা হচ্ছে কপার সেভিং, এবং কপার সেভিং এর সময় আমরা দেখছিলাম যে এর মানটা যতই একের কাছাকাছি থাকবে আমার সেভিংটা তত বেশি হবে। তো এটা হচ্ছে অ্যাডিটিভ পোলারিটিস। সিমিলারলি এটা করলাম কি, স্টেপ আপ করলাম, যেখানে V2 ওভার V1 টা হচ্ছে তোমার 1.1। আবার তুমি এটাকে স্টেপ ডাউনও করতে পারো। কিভাবে করতে পারো, তুমি যদি এখন এই পাশে অ্যাকচুয়ালি দুইটা উইন্ডিং কে যদি প্রথমে জয়েন করো ইন এ সাচ এ ওয়ে যাতে দুইটা অ্যাডিটিভ পোলারিটিস হয়, তো তুমি এখানে দুইটা উইন্ডিং কে করো। তো আমি ধরে নিচ্ছি যে এটা ডট এটা ডট, তুমি উইন্ডিং দুটাকে এমন ভাবে পেঁচাইছো, আর এখানে যে কোনো একটা উইন্ডিং থেকে তুমি যদি আউটপুট নাও তাহলে প্রাইমারি সাইডের এই ভোল্টেজটা আমি বলতেছি V1 আর এই পাশের ভোল্টেজটাকে আমি বলতেছি V2। তাহলে এখানে তোমার এই V1 এর জায়গায় তুমি যদি 1100 ভোল্ট দাও তাহলে তুমি দেখবা যে এখানে তোমার এটা যদি V2 হয়, আচ্ছা আগেরটার মতো না করে, আচ্ছা আমি এখানে নতুন টার্ম দিলাম, ধরো এটা হচ্ছে V1 প্রাইম, এটা V2 প্রাইম। তো তাহলে এখানে তোমার এইটা হচ্ছে তুমি যদি ধর বলো V2 প্লাস মাইনাস, আর তুমি যদি এটা বলো V1 প্লাস মাইনাস V1, তাহলে এখানে তোমার ভোল্টেজটা ইন্ডিউস হবে হচ্ছে 100 ভোল্ট, আর এখানে ভোল্টেজটা যেটা ইন্ডিউস হবে সেটা হচ্ছে 1000 ভোল্ট। তোমরা দেখতে পাচ্ছ টোটাল দিছি 1100 ভোল্ট। তাহলে সেকেন্ডারিতে তুমি যে ভোল্টেজটা পাবা সেই ভোল্টেজটা হবে হচ্ছে V2 প্রাইম, যেটা হবে সেটা হচ্ছে V1 এর সমান, which is equals to 1000 ভোল্ট। আর এখানে V1 প্রাইম যেটা আছে, V1 প্রাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি V2 প্লাস V1 should be equals to 1100 ভোল্ট। তাহলে সেই ক্ষেত্রে তুমি সেকেন্ডারি টু প্রাইমারি রেশিও যদি করো V2 prime V1 prime, it should be equals to 1000 over 0.99 something around এরকম আসবে নাকি? কেউ কিছু বলতেছো? স্যার 0.91। আচ্ছা 0.91। তো এটা হচ্ছে পরেরটা কি স্যার স্টেপ ডাউন? হ্যাঁ পরের ট্রান্সফরমারটা কি স্টেপ down, ডাউন ট্রান্সফরমার? কারণ প্রাইমারি থেকে সেকেন্ডারি ভোল্টেজ কম। সো অ্যাডিটিভ পোলারিটিজ এর মাধ্যমে আমরা স্টেপ আপ এবং স্টেপ ডাউনও করতে পারি। এটা আমার মানে কনস্ট্রাকশন যেটা আছে কনস্ট্রাকশনের উপরে ডিপেন্ড করবে। স্যার সেকেন্ড পার্টটা বুঝলাম না, কোন অংশটা বুঝো নাই? স্টেপ ডাউনেরটা। তো তুমি এখানে 1100 ভোল্ট দিছো, 1100 ভোল্ট দিলে এটা তো দুইটা উইন্ডিং এর ভিতরে ভাগ হবে, তাই এই উইন্ডিং এর রেটেড ভোল্টেজ ছিল 100।
আর এইখানে ছিল হচ্ছে 1000। তো তাহলে তুমি 1100 ভোল্ট দিলে দুইটা উইন্ডিং এর অ্যাক্রসে 100 এবং 1000 দুইটা যোগ করলে কত হবে 1100 ভোল্ট। তুমি এখানে কেভিএল ইউজ করো প্লাস মাইনাস দিয়ে, তুমি দেখবা যে এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ মিলায় 1100 ইনপুট ভোল্টেজের সমান হচ্ছে। তো সেটাই লিখছিলাম, V1 prime should be equals to V1 plus V2, that should be equals to 1100। আর তুমি সেকেন্ডারি ভোল্টেজ যেটা আছে, সেকেন্ডারি ভোল্টেজটা নিচ্ছ হচ্ছে V1 এর অ্যাক্রসে which is 1000 ভোল্ট। সো সেই জন্য আমরা বলতেছিলাম V2 prime should be equals to V1, that should be equals to 1000 ভোল্ট। তাহলে এখানে সেকেন্ডারি ভোল্টেজ ওভার প্রাইমারি ভোল্টেজ যদি করো V2 prime over V1 prime, it should be equals to এই সেকেন্ডারি ভোল্টেজ কত 1000 আর V1 প্রাইমটা ইনপুট ভোল্টেজটা কত 1100, তাহলে 1000 over 1100 it should be equals to 0.91। ঠিক আছে? এখন স্যার এই ক্ষেত্রে আমরা V2/V1 কেন করলাম? আমরা তো V1/V2 করতে পারতাম স্যার। করো, কোনো সমস্যা নেই। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে তুমি কোন অবস্থায় রেশিওটা ধরতেছো সেটার উপরে ডিপেন্ড করে। আমি সবসময় রেশিও যেটা ধরতেছি সেটা হচ্ছে বিগার টার্ন ডিভাইডেড বাই হচ্ছে লোয়ার টার্ন। তুমি এখানে যখন V2 over V1 করছিলা তখন এখানে যদি নাম্বার অফ টার্নস হয় N1, এটা যদি নাম্বার অফ টার্নস হয় N2, তাহলে এখানে N1 এইখানে N2। তো তুমি যখন ইয়ে করবা তখন V2 over V1 করছো, তখন V2 মানে আচ্ছা আমি এখানে V2 বলতেছি না, আমি একটু ভুল করছি, এটা হবে হচ্ছে V over V1, V over V1। তো V over V1 যেটা করতেছিলাম, V1 টা V ছিল হচ্ছে 1100 ডিভাইডেড বাই V1 যেটা আছে, V1 টা ছিল হচ্ছে 1000, সো এটা ছিল হচ্ছে 1.1। তাই V2 টার অ্যাক্রসে কত উইন্ডিং আছে N2 plus N1 ডিভাইডেড বাই N1, তাই তো নাকি? কি আমার কথা বোঝা যাচ্ছে? এখন এইখানে যদি তুমি এটাকে N2 বলো আর এটাকে যদি N1 বলো, তাহলে V1 প্রাইমের অ্যাক্রসে V2 প্রাইমের অ্যাক্রসে যেটা আছে সেটা হচ্ছে N2 আর ডিভাইডেড বাই তুমি যদি এটাকে হচ্ছে N1 plus N2 করো তাহলে এই রেশিওটা আসবে। আর তুমি যদি উল্টাই করো যে না স্যার আমি সবসময় বিগার টার্ন ডিভাইডেড বাই লোয়ার টার্ন করবো, ইটস আপ টু ইউ, তুমি কোনটার উপরে ডিফাইন করতেছো তার উপরে। তুমি যদি সবসময় বলো যে আমি তুমি কিভাবে ডিফাইন করতেছো তার উপরে। তুমি যদি সবসময় বলো যে আগের মতো আমি যদি V1 over V2 করবো, তাহলে V1 over V2 করো, এটা 1000 ডিভাইডেড বাই 1100, ইট শুড বি তখন হবে হচ্ছে 0.91 এটা রেশিও। তুমি যদি এটাকে ডিফাইন করো এইভাবে, আর তুমি যদি এটার ক্ষেত্রে তখন হবে হচ্ছে তোমার প্রাইমারি ভোল্টেজ হচ্ছে V1 প্রাইম আর সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে V2 প্রাইম। সো তোমার V2 প্রাইম সরি V1 প্রাইম ডিভাইডেড বাই V2 প্রাইম, ইট শুড বি ইকুয়ালস টু V1 টা হচ্ছে 1100 ডিভাইডেড বাই হচ্ছে V2 টা হচ্ছে তোমার 1000, ইট শুড বি ইকুয়ালস টু 1.1। তো তুমি কিভাবে রেশিওটা ধরছো এটার উপর ডিফাইন করে তুমি হচ্ছে তোমার রেশিও যেটা আছে বা এ ফ্যাক্টর যেটা আছে সেটাকে তুমি ডিফাইন করতে পারো। আমি একভাবে ধরছি, তুমি আরেকভাবে ধরতে পারো, এটা কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে মানে বলে দিতে হবে যে তুমি আসলে কিভাবে ডিফাইন করছো রেশিওটা। আমার কথা বোঝা যাচ্ছে কিনা? Yes, sir, clear. কারো কোনো কোশ্চেন? স্যার স্টেপ ডাউনের ক্ষেত্রে স্যার যেটা করলেন স্যার, উপরে N2 হবে নাকি N1 হবে, এটা ক্লিয়ার বুঝলাম না। ভাই তুমি তো এটা তোমার মানে তুমি যেভাবে
উইনিংটাকে পেঁচাচ্ছ তার উপরে ডিপেন্ড করবে। তুমি এখানে 100 ভোল্ট না দিয়ে তুমি এখানে 1000 ভোল্ট দিতে পারতা, এখানে 100 ভোল্ট দিতে পারতা, এখানে 100 দিতে পারতা, এখানে 1000 দিতে পারতা, তখন কি হতো? আমি তো জাস্ট একটা এক্সাম্পল তোমাকে দেখাচ্ছি, তুমি কিভাবে দিবা সেটা তো তোমার উপরে, তাই না? জি স্যার সেটা বুঝছি স্যার, মানে আপনি যেভাবে লিখছেন স্যার সেভাবেই স্যার এখানে যে আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং এর আড়াআড়িতে মানে N1 হচ্ছে, তা আমরা লিখলাম ওখানে N2 উপরে, এই জন্য আর কি বললাম। সেকেন্ডারি ইয়েটা কিভাবে হচ্ছে, আমি V2 যেখানে আছে 100 ভোল্ট যেখানে আছে সেখানে আমি N2 টার্ন ধরছিলাম এখানে, তো সেই জন্য আমি এখানে N2 লিখছি। সিমিলারলি এখানে 100 ভোল্ট যেখানে ছিল সেখানে আমি N2 লিখছি, আর 1000 ভোল্ট যেখানে হয়েছে সেখানে নাম্বার অফ টার্ন ছিল N1, সো আমি এখানে এই জন্য N1 লিখছি, এখানেও ওই জন্য N1 লিখছি। কি ক্লিয়ার হয়েছে এখন? কি আর কোনো ডাউট আছে? যে কোশ্চেনটা করছিলা তার কি আর কোনো কোশ্চেন আছে? তোমার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? স্যার আমার এখনো ক্লিয়ার হয়নি স্যার, মানে এই যে ওখানে স্যার আমি যে একদম স্যার ডান পাশে কোনায় যেটা লিখলেন স্যার, উপরে N2 ভাগ N1 প্লাস N2 লিখছেন, আপনি যেভাবে আঁকছেন ওই অনুযায়ী স্যার আমার মানে মনে হচ্ছে কেন জানি উপরে N1 হবে এই টাইপের মনে হচ্ছে আর কি, ওই জন্য আমি এখনো বুঝতে এটা হচ্ছে V2 না, এটা হচ্ছে V, সেকেন্ডারি টোটাল ভোল্টেজ। তো সেকেন্ডারি টোটাল ভোল্টেজটা যদি হয় তাহলে কি এই টার্ন প্লাস এই টার্ন মিলাই তো টোটাল ভোল্টেজটা জেনারেট করছে নাকি? তা V ওভার V1 করলে তখন কি হবে? 1100 ওভার হচ্ছে 1000, প্রাইমারি সাইডের ভোল্টেজ V1, তাহলে 100 ওভার স্যার উনি সাবট্রাকটিভের বেলারটা জিজ্ঞেস করতেছিল, সাবট্রাকটিভ। স্যার স্যার আমি স্টেপ ডাউনের কথা বলছি পরেরটা। হ্যাঁ, স্টেপ ডাউনে কি হয়েছে? স্যার ওখানে যে আমরা রেশিওটা করলাম V2 প্রাইম ওভার V1 প্রাইম, ওখানে টার্ন সংখ্যার যে রেশিওটা করলাম ওই রেশিওটা N1 ওভার N1 প্লাস N2 হওয়ার কথা, সেটা বলতেছে। V2 প্রাইম যেটা আছে, V2 প্রাইম সমান কি V1? ও হ্যাঁ, এটাই N1 হবে, আমি ভুল করছি, এটা N1 হবে। জি স্যার এইটাই স্যার অনেকক্ষণ থেকে বলছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাটা বুঝি নাই, এখন ক্লিয়ার হয়েছে, আমারও ক্লিয়ার হয়েছে, তোমারও ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তা আমরা অ্যাডিটিভ পোলারিটিস এর মাধ্যমে অ্যাকচুয়ালি কিভাবে স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে পারি সেটা দেখলাম। এখন আমরা সাবট্রাকটিভ পোলারিটিসটা নিয়ে আলোচনা করব। এখন তুমি ধরো এখানে প্রথমে একটা উইনিং দিলা, যেটা হচ্ছে তোমার 1000 ভোল্টের, এটা ধরো N1, এখানে ডট পোলারিটি। সো তুমি এখানে যদি 1000 ভোল্ট দাও, আমি ধরে নিচ্ছি এটা V1। এখন এইটার সাথে সেকেন্ডারি উইন্ডিংটাকে যদি তুমি এমন ভাবে পেঁচাও যাতে এখানে তুমি 1000 ভোল্ট যদি দাও এটা পজিটিভ এটা নেগেটিভ, আর এখানে যদি ডট দাও তাহলে এটা হবে পজিটিভ এটা হবে নেগেটিভ। সো তুমি এখানকার যে ভোল্টেজ আছে এটাকে যদি আমি V2 বলি, তাহলে ফাইনালি এখানে আউটপুট হিসাবে এই দুটো টার্মিনালের ভিতরে যদি তুমি আউটপুট নাও V, তাহলে তুমি যেটা দেখবা যে অ্যাকচুয়ালি এখানে নাম্বার অফ টার্ন যদি N2 হয়, তাহলে এখানে তুমি KVL যদি ইউজ করো, এটা প্লাস এটা মাইনাস রেখে, তাহলে তুমি দেখবা ফাইনালি V1 V যেটা পাবা সেটা হবে হচ্ছে V1 মাইনাস V2।
তার মানে এখানে তুমি ভি যেটা পাবা সেটা হচ্ছে 1000 মাইনাস 100 শুড বি ইকুয়ালস টু 900 ভোল্ট। এখানে যদি পোলারিটিসটা হয় হচ্ছে 100 ভোল্ট। এখন বিষয়টা যেটা দেখার সেটা হচ্ছে যে এটা যদি 2 kVA ট্রান্সফরমার হয়, আমি ধরে নিচ্ছি যে আমার রেটেড কারেন্ট হচ্ছে আমি এখানকার কারেন্ট যেটা আছে এই কারেন্টটাকে ধরতেছি হচ্ছে সাপোজ ধরলাম I1, এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে, তাহলে আমি এখানে লিখতে পারি V1 I1 ইট শুড বি ইকুয়ালস টু, এখানে যদি তুমি লোড লাগাও তাহলে তোমার কারেন্টটা এই ডাইরেকশনে যাবে, এই কারেন্টটাকে যদি বলি আমি I2 তাহলে ইট শুড বি ইকুয়ালস টু হচ্ছে V ইনটু I2, তাই না? আমরা ট্রান্সফরমারের রিলেশনশিপ থেকে তো এটা জানি নাকি, এই যে এখানকার এই রিলেশনশিপ থেকে তো আমরা এটা পাইছিলাম, তাই না? তো এটা তো এই অটো ট্রান্সফরমারের ক্ষেত্রেও সত্য হবে বা যে কোনো ট্রান্সফরমারের ক্ষেত্রে সত্য হবে। এখন বিষয়টা যেটা দেখার সেটা হচ্ছে যে এখানে তোমার V1টা অ্যাকচুয়ালি V এর থেকে বড় না ছোট? V আমরা পাইছি 900 ভোল্ট, ছোট। আর বড়। V1টা হচ্ছে 1000 ভোল্ট, সো V1 ইজ গ্রেটার দেন V। তাহলে এই রিলেশন থেকে আমি কি বুঝতেছি, I1 মাস্ট বি লেস দেন কি হবে I2 নাকি? Yes. এইটার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে যে এখানে I1 আছে, I2টা যেহেতু I1 এর থেকে বড় হইতে হবে, তাহলে সেই ক্ষেত্রে এখান দিয়ে তোমার একটা কারেন্ট যাবে, যে কারেন্টটাকে আমরা IC বলতে পারি, যেহেতু এটা প্রাইমারি এবং সেকেন্ডারির জন্য কমন উইন্ডিং, সো এই কারেন্টটাকে আমরা বলতে পারি হচ্ছে IC। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে রিলেশনশিপে লিখতে পারি I2 শুড বি ইকুয়ালস টু I1 প্লাস IC। এখানে কারোর কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে এই ট্রান্সফরমারটা কি স্টেপ ডাউন হিসেবে কাজ করতেছে? হ্যাঁ, এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসেবে কাজ করবে। স্যার মানে আমার একটা সিম্পল কোশ্চেন, সেটা হলো আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে জানি প্রাইমারি ওয়াইন্ডিং এ মানে ডট দিয়ে কারেন্ট যদি ঢোকে তাহলে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ ডট থেকে বের হয়ে যায়। তো হ্যাঁ, এই এটা ক্ষেত্রে এটার এটা কাহিনী স্যার হচ্ছে তুমি অটো ট্রান্সফরমার নিয়ে যখন কাজ করবা তখন অটো ট্রান্সফরমারে এটা ধরো এই উইন্ডিংটা হচ্ছে প্রাইমারির জন্য কমন, সেকেন্ডারির জন্য কমন, তাই না? তো এটা জি স্যার। primary হিসাবে কাজ করবে না সেকেন্ডারি হিসেবে কাজ করবে কিভাবে বুঝবা? স্যার দুইটাই হিসাবেই তো কাজ করবে। তো যদি সেকেন্ডারি হিসেবে কাজ করে তাহলে নেগেটিভ থেকে পজিটিভ দিকে আমার কারেন্ট যাবে, আর যদি প্রাইমারি হিসেবে কাজ করে তাহলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে কারেন্ট যাবে, তাই হওয়া উচিত না? তো তাই তো হওয়া উচিত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অটো ট্রান্সফরমার নিয়ে যখন তুমি কাজ করবা, তো এই জন্যই তোমাকে দেখালাম যে তোমাকে এই রিলেশনশিপের উপর বেসিস করে ডিফাইন করতে হবে যে কোন ডাইরেকশনে আমার কারেন্ট যাচ্ছে এবং কোন কারেন্টটা বড় কোন কারেন্টটার থেকে। ফর এক্সাম্পল এইটার ক্ষেত্রে আমরা দেখলাম যে I2টা অবশ্যই I1 আর এই IC দুটা সমষ্টি হবে, তার মানে এই উইন্ডিংটা এখন সেকেন্ডারি উইন্ডিং হিসেবে কাজ করছে, যদিও সে অ্যাকচুয়ালি হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটার জন্য কমন, কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং এর মতো কাজ করছে। এখন তুমি যদি এই সেম জিনিসটাই ধরো অ্যাডিটিভ পোলারিটিজ এর জন্য করতা, তুমি যদি সেম জিনিসটা অ্যাডিটিভ পোলারিটিজ এর জন্য করতা,
সাপোজ তুমি এখানে ভোল্টেজ দিচ্ছ হচ্ছে 1000 ভোল্ট, এটা প্লাস এটা মাইনাস ডট, আর এটা হচ্ছে প্লাস এটা মাইনাস 100 ভোল্ট। তাহলে তুমি এখানে যে ভোল্টেজটা পাইতা ভি, এই ভিটা হইতো কি, তুমি কার্শফ ভোল্টেজ ল ইউজ করো, এটা পজিটিভ এটা নেগেটিভ যদি হইতো তাহলে আমরা 1100 স্যার, হ্যাঁ 1100। 1100 পাইতাম। এখন এই ট্রান্সফরমারের রিলেশনশিপ থেকে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে যে V1, এখানে এই ভোল্টেজটাকে আমি যদি V1 বলি ইকুয়ালস টু V1, তাহলে এখানে যে কারেন্ট যাচ্ছে এটাকে I1 বলি, আর এখানে যে কারেন্টটা আছে পজিটিভ টু নেগেটিভ, যেহেতু সেকেন্ডারি লোডে কারেন্ট যাবে সো এটাকে আমি যদি বলি I2, তাহলে তোমার এখান থেকে তুমি লিখতে পারো V1 I1 ইকুয়ালস টু V2, আর এখানে হচ্ছে VI2, তাই তো? তোমার রিলেশনশিপ তো কখনো চেঞ্জ হবে না নাকি? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে এখন দেখো তো যে V1 আর V এটার ভিতরে কোনটা বড়? স্যার ভি। বড়। ভি বড়। তাই তো নাকি? তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে I1 শুড বি গ্রেটার দেন I2। কি কথা তো বোঝা যাচ্ছে নাকি? তাহলে সেই ক্ষেত্রে এই উইন্ডিং এর ভিতর দিয়ে যে কারেন্টের ডাইরেকশনটা হবে, এই কারেন্টের ডাইরেকশনটা হবে এরকম। যদি আইসি আমি বলি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি I1 শুড বি ইকুয়ালস টু আইসি প্লাস I2। তাহলে এই ক্ষেত্রে এই উইন্ডিংটা যেহেতু দুইটা উইন্ডিং এর জন্যই কমন, কিন্তু তারপরও এখানে এটার ক্যারেক্টারিস্টিক্সটা কার মতো হচ্ছে? প্রাইমারির মতো হচ্ছে। স্যার তার মানে আমরা ওই রিলেশন থেকে আমরা দেখবো যে I1 বড় নাকি I2 বড়, দেন যেটা বড় হবে সেই অনুসারে আমরা আইসি ডিরেকশন দিব। ডেফিনেটলি হ্যাঁ। জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? স্যার তো আমরা অ্যাডিটিভ পোলারিটিজও দেখলাম, সাবট্রাকটিভ পোলারিটিজও দেখলাম। এটার মাধ্যমে আমরা অটো ট্রান্সফরমারের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা মানে শেষ করলাম। এখন এই অটো ট্রান্সফরমার রিলেটেড কারোর কোনো কোশ্চেন আছে কিনা আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমরা এখন হচ্ছে প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব। স্যার সাবট্রাকটিভের ক্ষেত্রে কি টার্ন রেশিওতে কোনো চেঞ্জ আসে? মানে এখানে তো সাবট্রাকটিভ ইয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে ভি যেটা পাইলা, ভি সমান সমান কি ছিল? V1 মাইনাস V2 না? জি স্যার। অবশ্যই এটা N1 মাইনাস N2 হবে নাকি? তাই তো নাকি? জি স্যার। মানে ইফেক্টিভ টার্নস রেশিও তো কমে যাচ্ছে একটা আরেকটাকে অপোজ করার কারণে। হ্যালো স্যার, বলো। ওই যখন আমরা টু এন্ডিং ট্রান্সফরমারকে অটো ট্রান্সফরমারে পরিণত করি, তো হুম, তখন দেখা যাচ্ছে অটো ট্রান্সফরমার যে কেবি আসে সেটা, যেমন আমি একটা ম্যাথ করছি যে টু এন্ডিং ছিল 80 কেবি, তো সেটা যখন অটোতে পরিণত করছি তো অটো ট্রান্সফরমার তার কেবি আসে 100 কেবি। এই যে কেবি এর যে পরিবর্তন, এটা কেন হচ্ছে? হ্যাঁ, এটা কেবির পরিবর্তন কেন হচ্ছে তুমি তো নিজেই বুঝতে পারতেছো। আমি তোমার অঙ্কর বিষয়টাই আমি বলি। মনে করো আমরা অ্যাডিটিভ পোলারিটিস নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে 1000 ভোল্টের একটা ট্রান্সফরমার, এটা হচ্ছে 100 ভোল্টের একটা ট্রান্সফরমার। তো এটা যদি টু উইন্ডিং ট্রান্সফরমার হইতো, ধরে নিলাম এই পাশে ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট, এটার ভোল্টেজ হচ্ছে 100 সাপোজ। এটা ধরে নিলাম হচ্ছে 8 কেভি এর ট্রান্সফরমার। তোমার 80 কেভি না করে আমি ধরলাম 8 কেভি এর ট্রান্সফরমার।
সো এখান দিয়ে কারেন্ট যেটা যাবে সেটা কি 8 অ্যাম্পস, আর এইখান দিয়ে কারেন্ট যেটা যাবে এটা হবে কি 80 অ্যাম্পস নাকি, তাই তো? জি স্যার। আচ্ছা, তো এখন তুমি ধরো যে এই ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং এর ভিতর দিয়ে, মানে এই উইন্ডিং এর ভিতর দিয়ে এবং এই উইন্ডিং এর ভিতর দিয়ে যে রেটেড কারেন্টটা ছিল সেই রেটেড কারেন্টটা আমরা দিচ্ছি। তো তাহলে আমার এটা যদি অ্যাডিটিভ পোলারিটিস হয় তাহলে আমি এখানে ভোল্টেজ পাবো কত? 1100 ভোল্ট। 1100 ভোল্ট, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন এই উইন্ডিং এর ভিতরে আমরা প্রথমেই এটাকে আমি যদি বলি I1 আর এটাকে যদি বলি I2, তাহলে এই সেকেন্ডারি উইন্ডিং এর রেটেড কারেন্ট কত ছিল? 80 অ্যাম্পস। জি। তা আমি ধরে নিচ্ছি যে এইটার ভিতর দিয়ে 80 অ্যাম্পস রেটেড কারেন্ট যাচ্ছে, কারণ 80 অ্যাম্পস রেটেড কারেন্ট হলে আমি ম্যাক্সিমাম এই ট্রান্সফরমারের এই উইন্ডিং এর ভিতর দিয়ে 80 অ্যাম্পস দিতে পারবো, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে ভোল্টেজ হলো 1100 ভোল্ট আর কারেন্টের রেটিং হলো কত? 80 অ্যাম্পস। তাহলে টোটাল কেভিএ কত সাপ্লাই দিচ্ছি? V ইনটু I2 নাকি? 88 কেভিএ। 8.8 কেভিএ। জি স্যার, 8.8। তাই তো নাকি? জি স্যার। তো অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে তুমি যেহেতু দুইটা উইন্ডিং কে সিরিজে দিয়ে দিচ্ছ, তো সিরিজে দিয়ে দিলে তোমার ভোল্টেজ রেশিওটা আগের থেকে হচ্ছে বেড়ে যাবে বা কমে যাবে। আর দুইটার ক্ষেত্রে যদি তুমি সেম কারেন্ট রেটিং রাখো, যে এইটার ভিতর দিয়ে আমার যে 8 অ্যাম্পিয়ার যাবে, তাহলে এখানে যে কারেন্টটা আসবে সেটা হচ্ছে 88 অ্যাম্পস। তার মানে আমি কারেন্ট রেটিংটাকে তখন প্রাইমারিতে কারেন্ট রেটিং আগে যেটা ছিল সেটা হচ্ছে 8 অ্যাম্পস, সেটাকে আমি 88 অ্যাম্পস করতে পারি, তাই তো? প্রোভাইডেড দ্যাট এই উইন্ডিং এর ভিতর দিয়ে আর এই উইন্ডিং এর ভিতর দিয়ে আমার রেটেড কারেন্টটা আমি সেম রাখতেছি, বাড়াবো না কমাবো না। কিন্তু কনফিগারেশনের জন্য দেখো আগে প্রাইমারিতে যাচ্ছিল কত? 8 অ্যাম্পস, এখন প্রাইমারিতে যাচ্ছে কত? 88 অ্যাম্পস নাকি? তাই তো নাকি? জি স্যার। তাহলে তুমি এখন V1 I1 করো, এটা তো তুমি পাবাই হচ্ছে 1000 multiplied by 88, it should be equals to 8.8 kV। তার মানে ট্রান্সফরমারের যে অটো ট্রান্সফরমার যদি সেম রেটিং এর কারেন্ট তুমি ইউজ করো, ভোল্টেজ এবং কারেন্ট ইউজ করো, তাহলে এই অটো ট্রান্সফরমারে কেভিএ যেটা আছে সেটা কতটুকু বাড়তেছে? 8.8 মাইনাস 8 ডিভাইডেড বাই 8 যদি তুমি করো, তাহলে এটা 0.8 ডিভাইডেড বাই 8 মাল্টিপ্লাইড বাই 100, 10% ইনক্রিজ হয়েছে। তাই তো নাকি? জি স্যার। কিন্তু স্যার এখানে একটা কোশ্চেন, মানে আমি বইতে যেটা দেখলাম সেটা ওখানে বলছে যে ওই টুইনিং ট্রান্সফরমার যে কেবিএটা ছিল, ওই কেবিএটা অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে ইউজ হয় ট্রান্সফরমার অ্যাকশনে। আর অতিরিক্ত যে কেবিএটা আমাদের আসে, যেমন এখানে আসে আমাদের 0.8 কেবিএ, ওইটা ব্যবহার করা হয় ওই কন্ডাকশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো তাই তো হইছে না? এই যে তোমার এখানে ইন্ডাকশনের মাধ্যমে আসছে কত? 8 মাল্টিপ্লাইড বাই 100 ইন্টু 8, এইটা হচ্ছে 8 কেভিএ। এটা আসছে হচ্ছে কিসের মাধ্যমে? ইন্ডাকশনের মাধ্যমে। আর এখান থেকে এটা সরাসরি কন্ডাকশনে গেছে, সো কন্ডাকশনের মাধ্যমে আসছে কত? 100 মাল্টিপ্লাইড বাই 80। আচ্ছা, দাঁড়াও,
100 কে 80 দিয়ে গুণ করলে কত আসে? 80 তো আসে নাকি? 8 কেভিএই তো আসে। ভুল হয়েছে, 88 কেবি হবে, 8.8 হবে না। এইটিটাকে যদি আমি হচ্ছে 1100 দিয়ে গুণ করি তাহলে হবে হচ্ছে 88, ও সরি 88 কেভি হবে, কেবি। 88 কেভি, তাই তো? জি স্যার, জি স্যার বুঝতে পারছি। তা 88 কেভিএ যদি হয় জি স্যার। দুইটার ক্ষেত্রে 88 কেভি হবে। তা 88 কেভি হইলে তোমার আগে ছিল 88 আর এখন হইছে 8, আগে ছিল 8 এখন হইছে 88, তাহলে এটা কত গুণ বাড়ছে? 8/8, তার মানে কি 1000 টাইমস বেড়ে গেছে নাকি? 1000%। হুম, 1000 যদি বাড়ে তাহলে এখানে তুমি দেখো এই যে 1000 ইন্টু 8, এইটা হচ্ছে তোমার কি হলো, ইন্ডাকশনের মাধ্যমে গেছে নাকি? জি স্যার। আর এই 100 ইন্টু 80 যেটা করবা সেটা করলে কত আসে? 8 কেবি। 8 কেভিএ। সো তোমার হচ্ছে আহ, কিন্তু এই দুইটার রেটিং মিলতেছে না কেন? ইন্ডাকশনের মাধ্যমে আসবে হচ্ছে তোমার আচ্ছা দাঁড়াও, এখানে এই কারেন্টটা যাওয়ার কারণে তোমার প্রাইমারিতে এই কারেন্টটা গেল, এই কারেন্টের কারণেই তোমার এখানে ভোল্টেজটা ইনডিউস হলো এবং এই ফ্লাক্সটাকে অপোজ, এই কারেন্টের কারণে যে ফ্লাক্সটা তৈরি হলো সেই ফ্লাক্সটাকে অপোজ করার জন্য এখানে যে কারেন্টটা তৈরি হলো সেটাই হচ্ছে I2। তাহলে ইন্ডাকশনের মাধ্যমে যেটা হবে আচ্ছা, এখানে যে জিনিসটা ঘটতেছে সেটা দেখো যে এইখানে তোমার ইন্ডাকশনের মাধ্যমে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে যে এই টুইনিং ট্রান্সফরমারের ক্ষেত্রে তুমি যখন ইন্ডাকশন নিয়ে কাজ করো তখনটা কি হয় যে তুমি এখানে প্রাইমারি সাইডে তুমি একটা সাপোজ হচ্ছে কারেন্ট দিলা, তা কারেন্টের কারণেই এখানে ধরো এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট দিলা ফর এক্সাম্পল, আমি ধরে নিচ্ছি, বা ধরো 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিলা এই 8 অ্যাম্পিয়ারের ভিতরে, তো 1 অ্যাম্পিয়ার কারেন্টের জন্যই অ্যাকচুয়ালি এখানে ফ্লাক্স তৈরি হলো, আর এই ফ্লাক্সটা তৈরি হওয়ার কারণেই সেকেন্ডারিতে ভোল্টেজ ইনডিউস হলো। ভোল্টেজ ইনডিউস হওয়ার কারণে ধরো আমি এখানে যদি সেকেন্ডারিতে 80 অ্যাম্পস কারেন্ট দিই তাহলে এই কারেন্টটা তৈরি করলো কি অ্যাকচুয়ালি এই
1 অ্যাম্পিয়ারের জন্য, এবং এই বাদবাকি 80 অ্যাম্পসটাকে অপোজ করার জন্য এখানকার বাদবাকি কারেন্টটা ইউজ হবে, তাই তো? স্যার আপনি ইলেকট্রিক্যাল পাওয়ার এর কথা বলছিলেন স্যার, ইনপুট মাইনাস ইন্ডাকটিভ পাওয়ার, স্যার বিয়োগ করলে তো স্যার 80,000 আসছে। না সেটা তো আসেই, আমি মানে ফিজিক্যালি তোমাকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তুমি যেটা করতেছো সেটা হচ্ছে যে ইন্ডাকটিভ পাওয়ার যেটা আছে সেটাকে তুমি বলতেছো 1 মাইনাস কে বাই ইনপুট, তাই তো করতেছো? ইয়েস স্যার। তো এখানে কে এর মানটা তুমি ধরছো হচ্ছে 1 মাইনাস কে, যদি বলো তাহলে n1 ওভার n2 নাকি? স্যার আমি 1/a দ্বারা করছি স্যার। n2 ওভার n1 ধরছো, তাই তো? তাহলে এখানে 1 মাইনাস 0.1 করলে যেটা আসে সেটা হচ্ছে কি 0.9 মাল্টিপ্লাইড বাই 88, এটা করলে কত আসে? স্যার 80 আসে। না আমি যেটা বুঝতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার ইকুয়েশন থেকে না, আমি ফিজিক্যালি জিনিসটা বুঝতে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, সময় চলে যাচ্ছে, আমি এই জিনিসটা আগে নিজে একটু ইয়ে করে নিই, স্টাডি করে নিই, করে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে বুঝাবো, সমস্যা নেই। এখন এইটা করতে গেলে সময় চলে যাবে। তো ইকুয়েশন থেকে আমরা খুব সহজেই বের করতে পারি, কিন্তু আসলে ফিজিক্যালি ঘটনাটা কি ঘটতেছে আমি চিন্তা করে দেখে তারপর তোমাদেরকে বলবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারালাল অপারেশন অফ ট্রান্সফর্মার। প্যারালাল অপারেশন অফ ট্রান্সফর্মার কেন দরকার, কেউ কি বলতে পারবা? কন্টিনিউয়াস সাপ্লাই দেওয়ার জন্য। ধরো এখানে আমার একটা V1 ভোল্টেজের, প্রাইমারি ভোল্টেজের ট্রান্সফরমার আছে, যার জন্য আমি এখানে সেকেন্ডারি ভোল্টেজ যেটা আছে আমি আইডিয়াল কেস ধরতেছি, ধরলাম যে এখানে V2 ভোল্টেজ আসতেছে এবং এখানে সে I2 কারেন্ট দিচ্ছে। তা এখন যখনই আমার লোডটা কন্টিনিউয়াসলি তো চেঞ্জ হচ্ছে, তো লোডের দেখা যাচ্ছে যে একটা এরিয়ায় তুমি প্রথমে একটা ট্রান্সফরমার লাগাইছো, তাই লাগানোর পরে এই এরিয়ার যে লোডগুলো আছে এই লোডগুলো নিশ্চয়ই ফিক্স থাকবে না, সময় যত যাবে লোড ততই বাড়তে থাকবে। তো বাড়তে থাকলে এই লোডগুলো বাড়তে বাড়তে এক সময় দেখা যাবে যে এই ট্রান্সফরমার সেকেন্ডারিতে যে কারেন্টটা দিচ্ছিল এই কারেন্টটা এক সময় বাড়তে 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 কি হবে, যে বাড়তে বাড়তে তোমার এই ট্রান্সফরমারের যে রেটেড কারেন্টটা এই রেটেড কারেন্টের সমান চলে আসবে। তো চলে আসলে রেটেড কারেন্টের উপরে তো আর আমি ট্রান্সফরমারটাকে অপারেট করাবো না, তো সেই ক্ষেত্রে যদি লোড ফার্দার বাড়ে তখন আমি আর শুধুমাত্র এই ট্রান্সফরমার দিয়েই হচ্ছে পাওয়ার সাপ্লাই দিতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি আমি এর সাথে এইটার প্যারালালি আমি যদি আরেকটা ট্রান্সফরমার লাগাই অফ সেম ভোল্টেজ রেটিং, ধরে নিলাম যে এটার রেশিও n1:n2 আর এইটারও রেশিও সেম n1:n2, রেশিও যদি সেম হয় তাহলে এখানে যদি আমি সেম ইনপুট ভোল্টেজ দিই তাহলে সেকেন্ডারি তো সেম ইনপুট ভোল্টেজ আসবে
এখন আমি এই দুটো টার্মিনালকে যদি প্যারালালি কানেক্টেড করে দিই, আমার ছবিটা আঁকানো হলো না, তাহলে ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে যে প্রথম ট্রান্সফরমার থেকে আমার I2 যাচ্ছিল, আর এখানে যদি আমার লোড কারেন্ট যদি হয় IL, তাহলে আমি এটাকে প্রথম ট্রান্সফরমারের জন্য কারেন্ট যদি বলি I21 আর এটাকে যদি বলি আমি I22, তাহলে এই দুইটা মিলায়ে IL I2 যেটা রেটেড কারেন্ট, এর বেশি আমি দিচ্ছি না, আর বাদ বাকি যে এক্সট্রা কারেন্টটা সেটা আমি একটা এক্সট্রা ট্রান্সফরমার থেকে প্রোভাইড করতে পারবো। তাই এটা প্যারালাল ট্রান্সফরমার অপারেশনের একটা বড় বৈশিষ্ট্য, যে তুমি ইনক্রিজিং ডিমান্ডের জন্য তুমি প্যারালালি ট্রান্সফরমার গুলো কানেকশন দিয়ে তুমি হচ্ছে ডিমান্ড ইনক্রিজিং ডিমান্ড গুলোকে মিট আপ করতে পারো। আরেকটা বড় যেটা সুবিধা সেটা হচ্ছে যে কোনো কারণে প্যারালাল অপারেশন দিয়ে ট্রান্সফরমারকে অপারেট করালে কোনো কারণে একটা ট্রান্সফরমার যদি কোনো কারণে মেইনটেনেন্সের দরকার হয়, তাহলে একটাই যদি তুমি ট্রান্সফরমার ইউজ করতা, তাহলে দেখা যাচ্ছে যে তোমার এই একটা ট্রান্সফরমারকে শাটডাউন করলে টোটাল আমার লোডটাই হচ্ছে কি হয়ে যেত, ডিসকানেক্টেড হয়ে যেত মেইনটেনেন্স করার জন্য। কিন্তু প্যারালাল অপারেশনের ক্ষেত্রে তোমার যদি অনেকগুলা ট্রান্সফরমার প্যারালালি থাকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা যদি নষ্ট হয় বা মেইনটেনেন্সের দরকার, সেটাকে কাট অফ করলো, বাকি যে ট্রান্সফরমার গুলো আছে সেগুলা দিয়ে তুমি ফ্র্যাকশন অফ দ্য লোড কে তুমি সাপ্লাই দিতে পারবা। তার মানে কন্টিনিউয়াস যে তোমার ইন্টারাকশন অফ লোড হইলো সেই ঘটনাটা আর ঘটবে না। তা এটাই হচ্ছে প্যারালাল অফ ট্রান্সফরমারের প্রধান যে দুইটা সুবিধা। সেটা কি? এক নম্বর সুবিধা হচ্ছে যে মিটিং ইনক্রিজিং ডিমান্ড অফ দ্য লোড, আর দুই হইতেছে যে continuation of power supply in case of maintenance of one ট্রান্সফরমার। এই দুটো বেনিফিট পাওয়ার জন্য আমরা মেইনলি প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার করে থাকি। প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার করতে গেলে আমরা ইচ্ছা মতোই প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে কিছু কন্ডিশন মিট আপ করেই দুইটা ট্রান্সফরমারকে প্যারালাল অপারেশনে রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি কি কন্ডিশন মেইনটেইন করতে হবে? তাহলে আমাদের কন্ডিশন গুলো জানাটা খুব জরুরি। কন্ডিশনস গুলো কি কি? এক, কন্ডিশনটা হচ্ছে যে এই দুটা ট্রান্সফরমার যেটা আছে এই ট্রান্সফরমারের ট্রান্স রেশিওটা কি হইতে হবে? সেম হইতে হবে। ধরো এটা যদি 1:10 ট্রান্সফরমার হয়, এটা ধরো 1:10 ট্রান্সফরমার যদি হয়, আর এটা যদি 1:11 ট্রান্সফরমার হয়, সাপোজ কথার কথা আমি বলতেছি, তাহলে এখানে তুমি যদি 50 ভোল্ট দাও, তাহলে এই পাশে এই প্রথম ট্রান্সফরমারের জন্য এই দুটো টার্মিনালের মাঝখানে আসবে কি 500 ভোল্ট, আর এই দুটো ট্রান্সফরমার এই সেম ভোল্টেজটাই তুমি যদি এই ট্রান্সফরমার এখানে দাও, তাহলে এখানে আসবে কত 550 ভোল্ট। তাহলে এই দুটো ট্রান্সফরমার তুমি যখন প্যারালালি কানেক্ট করবা, দুটার যদি সেকেন্ডারি টার্মিনাল ভোল্টেজ সেম না হয়,
তাহলে তাদের ভিতরে কি করবে? সার্কুলেটিং কারেন্ট ফ্লো করবে, যেটা আমাদের ডিজায়ারেবল না, কারণ এই সার্কুলেটিং কারেন্টটা আমি কোনো লোডে দিতে পারতেছি না, আর এই এক্সট্রা কারেন্টটা আমার দুইটা ট্রান্সফরমারের ভিতর দিয়ে ফ্লো করবে, তাহলে ট্রান্সফরমারটা কি হবে? এক্সেসিভ গরম হবে। তো এই জিনিসটা আমাদের কখনোই ডিজায়ারেবল না। তো সেই জন্যই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ভোল্টেজ রেটিং উইদিন ব্র্যাকেটে লিখতে পারো যে ট্রান্স রেশিও অফ বোথ ট্রান্সফরমার should be identical. 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে তুমি ধরো এই ডট পোলারিটিজ এর সাথে এখানকার ডট পোলারিটিসটা কানেক্ট করছো, কিন্তু এখানে তোমার ডট পোলারিটিসটা আছে এখানে, সো এখানে যখন পজিটিভ এটা নেগেটিভ হবে তখন এখানকার এটা পজিটিভ এটা নেগেটিভ হবে। তো তুমি ধরো এই সেকেন্ডারি উইন্ডিং যেটা আছে, এই সেকেন্ডারি উইন্ডিং এর মনে করো যে এখানকার ডটটা এখানে দিছো, তার মানে এই সেকেন্ডারির প্রথম ট্রান্সফরমারের ডট পোলারিটিস প্রান্তের সাথে সেকেন্ড ট্রান্সফরমারের সেকেন্ডারির নন ডট পোলারিটিসটাকে কানেক্ট করছো। তো কানেক্ট করলে যেটা হবে যে দেখো এখানে পজিটিভ এটা নেগেটিভ, এখানেও এটা পজিটিভ এটা নেগেটিভ হইলে এখানে এটা পজিটিভ এটা এই টার্মিনালটা নেগেটিভ হবে, কিন্তু এই ট্রান্সফরমারের এইটা নেগেটিভ হবে এটা পজিটিভ হবে। তার মানে এইখানকার নেগেটিভ টার্মিনালটা পজিটিভের সাথে আর এখানকার নেগেটিভ টার্মিনালটা এখানকার পজিটিভের সাথে কানেক্টেড হয়ে গেছে। তার মানে কি দুইটা টার্মিনালের পোলারিটি সেম নাই, পোলারিটি সেম না থাকলেও অ্যাকচুয়ালি এই দুইটা ট্রান্সফরমারের ভিতরে শর্ট সার্কিট কারেন্ট ফ্লো করবে। তা সেই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ট্রান্সফরমার গুলোকে আমাকে উইথ রিগার্ডস টু পোলারিটিস হচ্ছে সেম ভাবে কানেকশন দিতে হবে। তো আমি যদি তাহলে এখানে ডটটাকে ডটের সাথে কানেকশন দিই, তাহলে সেকেন্ডারি তো আমাকে ডটটাকে ডটের সাথে কানেকশন দিতে হবে। আর যদি এখানে আমি নন ডট এখানে ডটের সাথে যদি আমি নন ডট পোলারিটিস এর কানেকশন দিই প্রাইমারিতে, তাহলে সেকেন্ডারি তো নন ডট কানেকশন দিতে হবে, ডট কানেকশন দেওয়া যাবে না, দুইটাই। তাহলে সেকেন্ড যে কন্ডিশনটা আমাদেরকে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে দ্য ট্রান্সফরমার should be properly connected with regards to polarity. 3 নম্বর হচ্ছে যেটা আমার কাছে মনে হয় যে খুব এসেনশিয়াল, সেটা হচ্ছে আমি আগে জিনিসটা লিখে নিই তারপরে তোমাদেরকে জিনিসটাকে বুঝাই দিচ্ছি। তো বলতেছে দ্য পার্সেন্টেজ impedance should be equal in magnitude and have same x/r ratio in order to avoid circulating currents and operation at different
পাওয়ার ফ্যাক্টর। এটা বলতে অ্যাকচুয়ালি কি মিন করতেছে, ধরো এইটা একটা 1 kVA ট্রান্সফরমার, এইটা সেকেন্ডটা যেটা লাগাইলাম সেটা ধরো আরেকটু বড় ট্রান্সফরমার 5 kVA ট্রান্সফরমার। তাহলে 1 kVA ট্রান্সফরমার আর 5 kVA ট্রান্সফরমার আমি যেহেতু দুইটার ক্ষেত্রেই সেম ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ধরো আমি ভোল্টেজটা 50 না লিখে ধরো এখানে আমি ভোল্টেজ বলতেছি ধরো 1000 ভোল্ট, তাহলে এখানে প্রাইমারিতে তোমার কারেন্ট কত হবে 1 অ্যাম্পস, আর এখানে প্রাইমারিতে রেটেড কারেন্ট হবে কত 5 অ্যাম্পস। তো তাহলে এখানকার 1:10 ট্রান্সফরমার যদি হয় তাহলে এখানে সেকেন্ডারিতে যে কারেন্টটা যাবে সে কারেন্টটা কত যাবে, কত যাবে? 10 amps, হ্যাঁ 10 ampere স্যার। 10 0.1 অ্যাম্প যাবে। 1:10 যদি হয় তাহলে ভোল্টেজ বাড়বে কি কত, V1 over V2 should be equals to কি হবে 1/10, তাই তো? তার মানে ভোল্টেজটা 10 ভাগ কমবে, কারেন্টটা 10 ভাগ বাড়বে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে 10 অ্যাম্পিয়ার আর এখানে এই কারেন্টটা হবে কি 50 অ্যাম্পিয়ার। এখন এইখানকার যে ট্রান্সফরমারটা আছে এই ট্রান্সফরমারের জিনিসটা একটু মুছে দিই, এখানকার এই জিনিসটা মুছে দিই, আমি একটু ভালো করে আঁকাই। সেটা হচ্ছে যে এই যে ট্রান্সফরমারটা সেকেন্ডারি ট্রান্সফরমারটা ছিল, এই ট্রান্সফরমারের একটা রেজিস্ট্যান্স আছে আর একটা ইন্ডাকটেন্স আছে, এটা তো আমরা সবাই জানি নাকি? প্লাস এখানকার ট্রান্সফরমারেরও একটা রেজিস্ট্যান্স আছে, একটা ইন্ডাকটেন্স আছে। তো এই এই ট্রান্সফরমারের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে 10 অ্যাম্পস আর এই ট্রান্সফরমারের এটার ভিতর দিয়ে যাচ্ছে হচ্ছে 50 অ্যাম্পস। এখন যেই ট্রান্সফরমারের রেটিংটা বেশি সেই ট্রান্সফরমারের এই রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সটা যদি কম না হয় অ্যাজ কম্পেয়ার টু দিস ট্রান্সফরমার, তাহলে এখানে তোমার টোটাল নাম্বার অফ জেড যদি হয়, ধরো আমি এটাকে বলতেছি Z1 আর এটাকে বলতেছি Z2, তাহলে এই ধরো প্রথম ট্রান্সফরমারের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হবে সেই ড্রপটাকে আমি লিখতে পারি 10 ইন্টু Z1। তাহলে এখানে আমার যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা কি, আমি ধরে নিচ্ছি যে ধরো এটা E1 এটা E2 এবং যেহেতু দুইটা ট্রান্সফরমারের রেশিও সেম, সো E1 E2 দুইটাই সেম হবে। তাহলে আমি V2 যেটা আছে সেই V2টাকে লিখতে পারি কি, V2 ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে E1 মাইনাস 10 Z1। আর সিমিলারলি আমরা V2 এটা ইকুয়ালস টু লিখতে পারি কি, যে V2 ইকুয়ালস টু লিখতে পারি সেকেন্ড ট্রান্সফরমারের জন্য আমরা লিখতে পারি কি E2 মাইনাস 50 Z2। আমি এখানকার টোটাল ইম্পিডেন্সটা ধরছি হচ্ছে Z2। তাহলে এই দুটো ইকুয়েশন যেহেতু দুইটাই প্যারালালি কানেক্টেড আছে, সো দুইটার অ্যাক্রসের ভোল্টেজ আমি ধরতেছি সেম, তাহলে সেম ধরতে গেলে আমাকে এখানে দেখতে হবে যে E1 মাইনাস 10 Z1 শুড বি ইকুয়ালস টু E2 মাইনাস 50 Z2। এখন দেখো যে আমি দুইটা ট্রান্সফরমারই ট্রান্স রেশিও আমি যদি সেম রাখি, দুইটা ট্রান্সফরমারের ট্রান্স রেশিও যদি আমি সেম রাখি, তাহলে এই সেকেন্ডারি ভোল্টেজ এখানে যেটা ইনডিউস হবে আর এখানে যে সেকেন্ডারি ভোল্টেজ ইনডিউস হবে সেটা কি সেম হবে? তাহলে E1 আর E2 দুইটা কি সেম হবে? তা সেম যদি হয় তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 10 ইন্টু Z1 শুড বি ইকুয়ালস টু 50 ইন্টু Z2, বা Z1 should be equals to 5 Z2।
কি আমার কথাটা বোঝা গেল? তার মানে আমি এখান থেকে আমাকে বলো যে এই দুটার মাঝখানে কোনটা বড়, Z1 বড় না Z2 বড়? Z1 Z1 বড়। Z1টা Z2 থেকে কত গুণ বড়? 5 5 গুণ বড়। তার মানে তুমি যেটা দেখো যে এখানকার ট্রান্সফরমার, সেকেন্ড যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমারটা প্রথম ট্রান্সফরমার থেকে যদি 5 গুণ কারেন্ট দেয় বা তার যদি রেটিংটা হচ্ছে 5 গুণ বেশি হয়, তাহলে এইটার ইম্পিডেন্স যেটা আছে এই ইম্পিডেন্সটা কি হইতে হবে? 5 গুণ বড় হইতে হবে না ছোট হইতে হবে? ছোট ছোট হইতে হবে। তার মানে তুমি এটাকে ইম্পিডেন্স যেটা আছে সেটাকে যদি হচ্ছে রেটিং দিয়ে ভাগ করো, তাহলে এই দুটার রেশিও যেন সবসময় সেম হয়, যেটাকে আমরা পার্সেন্টেজ ইম্পিডেন্স বলতেছি। এই পার্সেন্টেজ ইম্পিডেন্সটা যদি দুইটা ট্রান্সফরমার সেম হইতে হয়, তাহলে যার রেটিং কম তার ইম্পিডেন্স হইতে হবে কি? বেশি। আর যার হচ্ছে রেটিং বেশি তার ইম্পিডেন্সটা কি হইতে হবে? কম হইতে হবে। এখন আরেকটা প্রশ্ন আছে যে এখানে সেকেন্ড একটা কথা বলছে যে দেখো, শুড হ্যাভ সেম X/R রেশিও in order to avoid circulating current and operate at different power factor. এখন এইখানে দুইটা, এই লাইনের ভিতরে দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে সেম X/R রেশিও হইতে হবে। এই X/R রেশিওর সাথে আসলে সার্কুলেটিং কারেন্টের কোনো সম্পর্ক নাই। সার্কুলেটিং কারেন্টের সম্পর্ক হচ্ছে এই পার্সেন্টেজ ইম্পিডেন্সের সাথে। আর সেম X/R রেশিওর সম্পর্কটা হচ্ছে যাতে দুইটা লোডই সেম পাওয়ার ফ্যাক্টরে কাজ করে তার উপরে। কিসের জন্য আমি এটা বলতেছি? দেখো যে এখন যদি এই রিলেশন থেকে আমি দেখতেছি যে আমার যদি দুইটা ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ যদি আমার সেম হইতে হয়, V2 হইতে হয়, তাহলে প্রথমটার ইম্পিডেন্সের থেকে দ্বিতীয়টার ইম্পিডেন্স, যেহেতু এটা 5 গুণ কারেন্ট নিচ্ছে, তাহলে দ্বিতীয়টার ইম্পিডেন্সটা অবশ্যই প্রথমটার ইম্পিডেন্সের থেকে 5 গুণ কম হইতে হবে। যদি 5 গুণ কম না হয়, ফর এক্সাম্পল ধরো 4 গুণ হইলো, তাহলে সেক্ষেত্রে কি হবে যে এখানে আমার E1 থেকে ভোল্টেজ ড্রপ হবে হচ্ছে 10 Z1, এবং Z1 করলে যে ভোল্টেজটা হয় সেটা অবশ্যই এটার সমান হবে না, কারণ আমার ইম্পিডেন্সটা এখানে 5 গুণ কারেন্ট ঠিকই যাচ্ছে কিন্তু ইম্পিডেন্সটা এটার থেকে 5 গুণ কম না। তাহলে ড্রপ হওয়ার পরে এখানে যে ভোল্টেজটা আসবে আর এখানে ইম্পিডেন্সের কাছে ড্রপ হয়ে যে ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা নিশ্চয়ই সমান হবে না। তা সমান না হইলে এটার ভিতরে কি হবে? এটা সার্কুলেটিং কারেন্ট ফ্লো করবে। তো সেজন্যই বলতেছি পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সের সাথে অ্যাকচুয়ালি সার্কুলেটিং কারেন্টের সম্পর্ক আছে। আর X/R রেশিওর সাথে দুইটা কারেন্টের পাওয়ার ফ্যাক্টরের সম্পর্ক আছে। কেন সম্পর্ক আছে এবার আমরা দেখি। সেটা হচ্ছে যে ধরো তোমার এই ট্রান্সফরমারের, আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি। ধরো এখানে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটাকে যদি আমরা I1 বলি, তাহলে I1 সমান কি লেখা যায়? I1 এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এখানে টার্মিনাল ভোল্টেজ V2 আর এখানে টার্মিনাল ভোল্টেজ E1। সো আমরা I1 ইকুয়ালস টু লিখতে পারি কি? V2, আমি এখানে ফেজর দিয়ে লিখতেছি, I1 ইকুয়ালস টু হচ্ছে V2 ফেজর মাইনাস E1 ফেজর ডিভাইডেড বাই Z1। তাই তো লেখা যায় নাকি?
কি লেখা যায় তো? আমার কথা কি তোমরা বুঝতেছো নাকি ক্লাস খুব বোরিং হয়ে গেছে? জি স্যার, লেখা যায় এটা। স্যার V1 মাইনাস E1 আচ্ছা, আমি করছি E1 টা যেহেতু সোর্স ভোল্টেজ, সো আমি এখানে লিখতে পারি E1 মাইনাস, এখানে আমি E1 ধরছি তাই লিখলাম E1 মাইনাস V2 ভেক্টর ডিভাইডেড বাই Z1। সিমিলারলি I2 ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে E2 মাইনাস V2 ডিভাইডেড বাই Z2। এখন E1 এবং E2 দুইটার আমি ধরে নিছি টার্মস হিসেবে সেম ইনপুট ভোল্টেজ যাচ্ছে, সো এখানে দুইটা সেকেন্ডারি যে ভোল্টেজটা তৈরি হবে সেটা সেম। তো আমি ধরে নিচ্ছি যে এখানকার E1 ইকুয়ালস টু E2, তার মানে এখান থেকে তুমি যেটা দেখতেছো যে এখানে এই দুটো টার্ম দুইটা ট্রান্সফরমারের ক্ষেত্রে কি সেম, তাহলে এখানে এই I1 এর অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে কার উপরে? Z1 এবং Z2 এর উপরে। যেহেতু উপরের এই টার্মটা দুইটার পয়েন্টের ক্ষেত্রে সেম, সো I1 এবং I2 দুইটা একটার থেকে আরেকটা কিভাবে ভ্যারি করবে এটা ডিপেন্ড করবে কার উপরে? Z1 এবং Z2 এর অ্যাঙ্গেলের উপরে। এখন এই Z1 টাকে আমি যদি ফেজরিক্যালি লিখি তাহলে এটাকে এভাবে লিখতে পারি কিনা? Z1 এর ম্যাগনিটিউড আর তার অ্যাঙ্গেলটা কি? tan ইনভার্স x ওভার r। লেখা যায় তো নাকি? ফেজর তো করে আসছো তোমরা? জি স্যার, করে আসছো তো নাকি? তাহলে এইটাকে আমরা লিখতে পারি, দেখো E1 মাইনাস V2 ডিভাইডেড বাই Z1 এর ম্যাগনিটিউড, আর এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে মাইনাস tan ইনভার্স x1 ওভার r1। লেখা যায়? যেহেতু নিচে tan ছিল এটাকে উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। কি লেখা যায়? জি স্যার। সিমিলারলি I2 এর জন্য আমরা যদি লিখতে চাই তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে E1 ফেজর মাইনাস V2 ফেজর ডিভাইডেড বাই Z2 এর ম্যাগনিটিউড tan ইনভার্স x2 ওভার r2। তো এটাকে আমি যদি লিখি E1 মাইনাস V2 বাই হচ্ছে Z2 এর ম্যাগনিটিউড tan ইনভার্স মাইনাস হবে x2 ওভার r2। এখন একটা জিনিস খেয়াল করো, এই দুইটা কারেন্টের অ্যাঙ্গেলটা যদি সেম হইতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে tan ইনভার্স x1 ওভার r1 শুড বি ইকুয়ালস টু tan ইনভার্স x2 ওভার r2 হইতে হবে, বা এখান থেকে আমি বলতে পারি x1 r1 শুড বি ইকুয়ালস টু x2 r2 হইতে হবে, যদি আমরা সেম পাওয়ার ফ্যাক্টরে বা সেম অপারেটিং অ্যাঙ্গেলে কাজ করতে চাই। কি আমার কথা কি ঠিক আছে? বোঝা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার। এখানে I1 আর I2 উভয়ের ক্ষেত্রে কি স্যার মানে E1 হবে নাকি স্যার? I2 এর ক্ষেত্রে E2 দিছেন উপরে, আবার এখন E1 দিছেন। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা প্রথমেই বলছিলাম যে n1 n2 রেশিও যদি সেম হয় তাহলে এখানকার ফেজর আর এখানকার ফেজর কি হবে? সেম হবে না, যেহেতু ইনপুটে তুমি সেম ভোল্টেজ দিছো। ও জি স্যার।
তাহলে সেই ক্ষেত্রে তুমি কি লিখতে পারো না যে E1 ফেজর শুড বি ইকুয়ালস টু E2 ফেজর, ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল, কারণ সেম ইনপুটই তো তুমি দিছো, দুইটা টার্ন রেশিও সেম, তো দুইটার সেকেন্ডারি ভোল্টেজে কি হবে, সেম হবে, তাই হওয়ার কথা না? আর এই সার্কুলেটিং কারেন্টটাকে যদি আমার অ্যাভয়েড করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ভোল্টেজ সেম রাখতে হবে সেকেন্ডারিতে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে সার্কুলেটিং কারেন্টটাকে কমানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে Z1টা অবশ্যই হচ্ছে Z2 থেকে কত গুণ বেশি হতে হবে। আমি যদি ধরি যে ট্রান্সফরমারের রেটিংটা বেশি, ধরো এই 1 নম্বর ট্রান্সফরমার থেকে 2 নম্বর ট্রান্সফরমারটা হচ্ছে n গুণ বড়, যেটা আমি 5 kVA তে দেখতেছিলাম, তাহলে 1 নম্বর ট্রান্সফরমার থেকে 2 নম্বর ট্রান্সফরমারটা যদি n টাইমস বড় হয়, তাহলে 1 নম্বর ট্রান্সফরমারের যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স তার থেকে 2 নম্বর টার্মের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা n গুণ কি হইতে হবে, ছোট হইতে হবে, ইন অর্ডার টু অ্যাভয়েড হচ্ছে সার্কুলেটিং কারেন্ট, যাতে এই দুটো টার্মিনালের ভিতরে ভোল্টেজটা কি হয়, সেম হয়। আমার কথাটা বোঝা গেল কিনা? আর দুইটা কারেন্টকেই যদি সেম পাওয়ার ফ্যাক্টরে অপারেট করাইতে হয় তাহলে অবশ্যই দুইটা এই ট্রান্সফরমারের ইম্পিডেন্স, রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্সের যে রেশিও, এইটারও রিঅ্যাকট্যান্স এবং রেজিস্ট্যান্সের রেশিওটা কি হইতে হবে, সেম হইতে হবে। কি ক্লাস কি খুব বোরিং হয়ে গেছে? তোমরা কি বুঝতেছো না? একটু চাপ হয়ে গেছে স্যার। চাপ হয়ে গেছে? স্যার এইটা বুঝতে খুবই কষ্ট হচ্ছিল, অনেকটা মাথার মধ্যে গেছে এরকম স্যার। কি বুঝতে কষ্ট হইলো বলো, আমি আরেকবার ক্লিয়ার করি। কোন জিনিসটা বুঝতে কষ্ট হয়েছে বলো, আমি আরেকবার বুঝাই দিই। স্যার লাস্টের যে কন্ডিশনটা বললেন স্যার, প্যারালাল অপারেশনের জন্য x/r এর যে ইয়া হইতে হবে স্যার, ওই জিনিসটাই বুঝি নাই স্যার, এবং ওইটার জন্য স্যার ফেজারিক্যালি যে বিশ্লেষণটা করলেন ওইটা বুঝি নাই স্যার। আচ্ছা, তাহলে এটা তো মুখ দিয়ে বলছিলাম, এবার তোমাদের ম্যাথমেটিক্যালি বুঝাই। তো ধরো তোমার হচ্ছে প্রাইমারি সাইডের ভোল্টেজ তুমি দিছে 1000 ভোল্ট, 1000 ভোল্ট দিলে প্রাইমারি সাইডের যে ভোল্টেজ V1 এটা ধরলাম হচ্ছে 1000 at an angle 0 ডিগ্রি। তাহলে এখান থেকে এই পর্যন্ত সেকেন্ডারি টার্নস রেশিও যদি 1:10 হয়, তাহলে সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজটা আছে, ইনডিউস ভোল্টেজটা, এই ইনডিউস ভোল্টেজটা প্রাইমারি সাইডের ভোল্টেজ থেকে 180 ডিগ্রি ল্যাগ করে, আমরা তাই তো ধরছি, তাই না? তাহলে E1 টা হবে কি? E1 টা হবে হচ্ছে 10 মাল্টিপ্লাইড বাই 1/10 মাল্টিপ্লাইড বাই 1000 at an angle 180 ডিগ্রি। তাহলে E1 ধরো হচ্ছে কত হবে, 100 at an angle minus 180 ডিগ্রি। আবার E2 এর ক্ষেত্রে যেটা পাবো, E2 ফেজর, E2 ফেজর যেটা পাবো, E2 ফেজরটাও যেহেতু এখানে প্রাইমারিতে সেমই ভোল্টেজ আমি দিচ্ছি আর টার্নস রেশিও সেম, তাহলে E2 এর এখানে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটাও প্রাইমারি ভোল্টেজ থেকে 180 ডিগ্রি ল্যাগ করবে, এবং টার্নস রেশিও যেহেতু সেম, সো আমি এখানে 1/10 মাল্টিপ্লাইড বাই 100 মাইনাস 180 ডিগ্রি পাবো এখানে, যেটা হচ্ছে 100 মাইনাস 180 ডিগ্রি। তাহলে E1 আর E2 দুইটা ফেজর সেম। এখানে কি 100 হবে নাকি 10,000 হবে? কি হবে? মানে স্যার 1:10 যদি রেশিও হয় তাহলে 10,000 মানে 10 গুণ বৃদ্ধি পাওয়ার কথা না? আচ্ছা
তুমি ধরে নাও যে এটা 1, আমি যেহেতু এই অঙ্কটা এইভাবে করছি, তুমি 10,000 করতে যাচ্ছ, আচ্ছা ধরো 10 কেভি, এটাও ধরো 10 কেভি, 10 কেভি এর ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল হচ্ছে -180 ডিগ্রি। এখন ঠিক আছে তো তোমার কথা অনুসারে? আমার বলার যেটা বৈশিষ্ট্য হলো, তুমি হচ্ছে 1:10 ধরলে তোমার দুইটা ফেজর তো এখানে ইনপুট যেটা আসতেছে এই দুইটাই ফেজর তো তোমার সেম থাকবে নাকি? এটা তো আর চেঞ্জ হবে না। না স্যার, ফেজর সেম থাকবে। এইটুকু তো তোমরা ক্লিয়ার হইছো নাকি? কি এইটুকু ক্লিয়ার হইছো তো নাকি? জি স্যার। আচ্ছা, এবার তুমি ধরে নাও যে V2 এখানে যে ইয়েটা আছে, ভোল্টেজটা আছে, এইটা ধরে নাও যে সাপোজ আমার এটার ম্যাগনিটিউড হচ্ছে V আর অ্যাঙ্গেল হচ্ছে থেটা, যে কোনো একটা থেটা হইতে পারে, আমি জানি না কত থেটা, কিন্তু থেটা। থেটা যদি হয়, এখন এই I1 এর ইকুয়েশনটা আমি কি লিখতে পারি? I1 এর ফেজর এটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? E1 ফেজর মাইনাস V2 এর ফেজর ডিভাইডেড বাই Z1। তো Z1 এর পরিবর্তে আমি এটা এখানে E1 এর মান বসাই দাও, 10 কেভি মাইনাস V এট অ্যান অ্যাঙ্গেল থেটা, আর এখানে ছিল হচ্ছে 180 ডিগ্রি ডিভাইডেড বাই Z। তো Z এর এটা যেহেতু কমপ্লেক্স নাম্বার, সো এটার একটা কি থাকবে? ম্যাগনিটিউড থাকবে, আর এটার একটা অ্যাঙ্গেল থাকবে। তো অ্যাঙ্গেলটা কি হবে? tan ইনভার্স x/r। এটা তো জানো নাকি? এটা তো আমরা কমপ্লেক্স ইয়ে থেকে করছি নাকি? Z1 এর এই জিনিসটা তো সবাই জানো নাকি? স্যার তাহলে এটা যেহেতু ম্যাগনিটিউড আর এটা ফেজর, তাহলে আমি এখানে এটাকে লিখতে পারি 10 কেভি মাইনাস 180 ডিগ্রি মাইনাস V এট অ্যান অ্যাঙ্গেল থেটা ডিভাইডেড বাই Z1 এর ম্যাগনিটিউড। এটা গেল হচ্ছে একটা অংশ, আর এটা নিচে যেহেতু অ্যাঙ্গেল হিসাবে আছে, সো এটাকে আমি লিখতে পারি মাইনাস tan ইনভার্স x/r। এটা বুঝছো কিনা? জি স্যার, নিচ থেকে উপরে গেলে জাস্ট মাইনাস। আচ্ছা, এখন এই I2 এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে E2 মাইনাস V2 ডিভাইডেড বাই Z2। তো E2 এর মানটা কত? আগের মতোই 10 কেভি এট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 180 ডিগ্রি মাইনাস V এট অ্যান অ্যাঙ্গেল থেটা ডিভাইডেড বাই Z2 এর ম্যাগনিটিউড, আর তার সাথে অ্যাঙ্গেল থাকবে কি? মাইনাস সরি, এখানে হবে হচ্ছে tan ইনভার্স, এটা হবে x1 ওভার r1, এটা হবে হচ্ছে x2 ওভার r2। তাহলে এটাকে তুমি যদি ই করো, তাহলে 10 কেভি মাইনাস 180 ডিগ্রি মাইনাস V এট অ্যান অ্যাঙ্গেল থেটা ডিভাইডেড বাই Z2 এর ম্যাগনিটিউড, আর এখানে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে মাইনাস tan ইনভার্স x2 ওভার r2। এখন দেখো যে এখানে এই যে অংশটা, এটা তো ম্যাগনিটিউড, এটার ভিতরে তো আর কোনো অ্যাঙ্গেল নেই, এখন আছে? না কিন্তু উপরের অংশটা তো দুইটার ক্ষেত্রেই কি সেম, কি সেম না? স্যার দুই ক্ষেত্রেই স্যার I1 এর ক্ষেত্রেও যে V2 থাকতেছে উপরে, আবার I2 এর ক্ষেত্রেও V2 থাকতেছে উপরে। উপরে স্যার I1 এর ক্ষেত্রে উপরে হচ্ছে E1 মাইনাস V2, আবার I2 এর ক্ষেত্রেও নিচে হচ্ছে মানে উপরে হচ্ছে V1 V বা V2 মাইনাস মানে E2 মাইনাস V2 হচ্ছে, মানে উভয় ক্ষেত্রেই মাইনাস V2 হচ্ছে কেন, ওইটা আর কি বুঝলাম। প্রথমটার ক্ষেত্রে তো লিখছিলাম E1 মাইনাস V2, আর দ্বিতীয়টার ক্ষেত্রে লিখছি E2 মাইনাস V2। জি স্যার, মানে দুই ক্ষেত্রেই মাইনাস V2 থাকতেছে আর কি উপরে।
আচ্ছা, তুমি মাইনাস না দিয়ে তুমি কি দিতে যাচ্ছ? প্লাস দিতে যাচ্ছ? ফেজর আছে বলে তাই? না না স্যার, আমি বলতে চাচ্ছি স্যার যে E1 মাইনাস V1 হইলো না কেন 1 নাম্বারটার ক্ষেত্রে? আচ্ছা, তুমি এইখানে এইখানে যে সোর্সটা আছে এই সোর্সটাকে আমরা লিখতেছি E1, তার একটা রেজিস্ট্যান্স আছে R1, এটাকে ইন্ডাকটেন্সকে বলছি X1, আর এখানে এই টার্মিনাল যেটা আছে এই টার্মিনালটাকে আমি বলতেছি হচ্ছে V2, আর এর সাথে আমি প্যারালালি আরেকটা ভোল্টেজ সোর্সকে কানেক্ট করছি যেটাকে আমরা বলতেছি E2, এর একটা রেজিস্ট্যান্স আছে R2 আর একটা ইন্ডাকটেন্স আছে X2, এবং এই টার্মিনালটাকে আমি এই টার্মিনালের সাথে কানেক্ট করছি আর এই টার্মিনালটাকে আমি এই টার্মিনালের সাথে কানেক্ট করছি। তো এখন তুমি যদি এখানে প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, আর এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা তোমার যদি I1 হয়, তাহলে তুমি এখানে এই লুপের ভিতরে কারশফ ভোল্টেজ ল কেভিএল ইউজ করলে তুমি কি পাবা? E1 ফেজর শুড বি এখন বোঝা গেছে স্যার, সমস্যা V2 বুঝছি স্যার প্লাস এখন। I1 R1 প্লাস JX1 নাকি? আর E2 সমান সমান কি পাবা? V2 প্লাস I2 প্লাস R2 প্লাস JX2 পাবা নাকি? জি স্যার, ঠিক আছে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? কই স্যার, আপনি তো মাথা পুরো গরম করে দিচ্ছেন নাকি? আচ্ছা, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট বাড়িতে, তো বাইরে বসে বসে ক্লাস করতে হচ্ছে মোবাইলে, এই জন্য একটু ঝামেলা। তোমরা বাড়ি থেকে বাসায় কবে ঢাকায় কবে আসবা? আসার তো কোনো সম্ভাবনা নাই, তাহলে কি আমি এইভাবেই তোমাদের ক্লাস নিব? না স্যার, এই মাসের মধ্যে অনেকেই চলে যাবে, ধীরে ধীরে যাচ্ছে অনেকে। তাহলে তোমাদের আসা পর্যন্ত ওয়েট করব, ক্লাস নিব না, তাই বলতেছো? না স্যার, একটু একটু করে আগে যাওয়া যায়। মানে স্যার একটু ডিউরেশন একটু কমাই দিলে মানে বেটার হতো। তো ডিউরেশন কমাই দিলে তো আমি সিলেবাস কমপ্লিট করতে পারবো না। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ, আর প্যারালাল অপারেশন অফ ট্রান্সফর্মার তোমরা পড়ে নিও। আমি নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদেরকে হচ্ছে 3 ফেজ ট্রান্সফর্মার থেকে পড়ানো শুরু করব। হ্যালো স্যার, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলো। স্যার, গত ক্লাসে আমি প্রেজেন্ট ছিলাম, ফুল ক্লাস করছিলাম, কিন্তু ভুলবশত সিআর আমাকে অ্যাবসেন্ট দিয়ে লিস্ট পাঠাই দিয়েছিল। স্যার, এটা যদি একটু দেখতেন। কি দেখবো তোমার? স্যার আমারও স্যার একই সেম অবস্থা হয়েছে স্যার। তো তোমাদের রোল নাম্বার বলো। স্যার 2 ঘন্টার স্যার 11টা থেকে আমার স্যার হচ্ছে 1টা পর্যন্ত ক্লাস করছি স্যার। 192019। একসাথে বললে তো। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন স্যার? স্যার, আমার রোল হলো স্যার 192019। আর স্যার 192008। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার তোমরা বিএল থেরেজার বই থেকে পড়ে নিও। এটা বিএল থেরেজার বইতে আছে, এটা তোমরা পড়ে নিও। নেক্সট ক্লাসে বুধবারের দিন সবার সাথে দেখা হবে। বুধবারের দিন হচ্ছে আমরা 3 ফেজ ট্রান্সফরমার নিয়ে পড়াশোনা শুরু করব। হ্যালো স্যার। বলো স্যার, ক্লাস শেষ হলে স্যার একটা কোয়েশ্চেন করতাম।
আচ্ছা দাঁড়াও, সিআর কে একটু বলে নি। সিআর, যারা যারা প্রেজেন্ট আছে তাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও, আমাকে মেইল করে দিও। স্যার শনিবারে স্যার আপনি অ্যাটেন্ডেন্সটা নিবেন না বলেছিলেন স্যার, শনিবারের ক্লাসটাতে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলো, কে যেন কোশ্চেন করতে যাচ্ছিল, বলো। স্যার আমি কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম। স্যার আমাদের শুরুতে যে সাবট্রাকটিভ আর এডিটিভ যেটা বলছিলেন স্যার, সাবট্রাকটিভের ক্ষেত্রে স্টেপ ডাউন দেখাইছিলেন, সাবট্রাকটিভের ক্ষেত্রে কি স্যার স্টেপ আপ হওয়া পসিবল? আর যদি হয় স্যার একটু করে যদি দেখাইতেন জিনিসটা। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। সাবট্রাকটিভ এর ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, আমরা এক্সাম্পল দিছিলাম হচ্ছে টুইনিং ট্রান্সফর্মার যেটা ছিল সেটা ছিল হচ্ছে 1000, আর এই পাশে ছিল হচ্ছে 100 ডট পোলারিটিস ছিল, আর এটাকে ধরছিলাম কত 1 কেভি ট্রান্সফর্মার নাকি, এটা হচ্ছে 1 অ্যাম্পস ছিল, এটা এই দিক দিয়ে যে কারেন্ট যাবে এটা হচ্ছে 10 অ্যাম্পস। আচ্ছা, তো এখন সাবট্রাকটিভ যখন করতেছিলাম তখন একটার পটেনশিয়াল আরেকটার পটেনশিয়ালকে কি করতেছিল, অপোজ করতেছিল। তো অপোজ যদি করে, তো সাবট্রাকটিভের ক্ষেত্রে তুমি স্টেপ আপ করতে চাচ্ছ, তাই তো? জি স্যার। আচ্ছা, সাবট্রাকটিভের ক্ষেত্রে আমরা এখানে দেখো, এখানে একটা ট্রান্সফর্মার এখান থেকে কানেকশন দিয়ে আমরা এখানে যদি 1000 ভোল্ট থাকে, এখানে ছিল 100 ভোল্ট, আমরা এখানে পাচ্ছিলাম হচ্ছে 900 ভোল্ট। তাই না? এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। কি তাই তো ছিল নাকি? এইটাই তো আমরা সাবট্রাকটিভ দেখাইছিলাম। জি। সেক্ষেত্রে এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল। আমি যদি এটাকে কেভিএল করতাম তাহলে এখানে আমি যে ভোল্টেজটা পাইতাম সেই ভোল্টেজটা হচ্ছে 900 ভোল্ট পেতাম। তো এখন এই সেম জিনিসটাকে তুমি যদি উল্টা ভাবে করো, উল্টা ভাবে বলতে এখানে যদি 900 ভোল্ট তুমি দাও, এটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে এখানে তোমার টার্মিনালটা হবে এখানে পজিটিভ এটা নেগেটিভ, আর এখানে ডট নেগেটিভ আসা মানে হচ্ছে এটা হবে নেগেটিভ এটা হবে পজিটিভ। সো তোমার এখানে হবে হচ্ছে 100 ভোল্ট ইনডিউস হবে, আর এখানে হচ্ছে 1000 ভোল্ট ইনডিউস হবে। 1000 ভোল্ট ইনডিউস হইলে এখানে তুমি টোটাল যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 900 ভোল্ট, তুমি যেটা ইনপুট হিসাবে দিচ্ছ। কিন্তু তুমি সেকেন্ডারিতে যদিও এটার পোলারিটিস উল্টা হয়ে গেছে, এটা যদি পজিটিভ এটা নেগেটিভ ধরো, তাহলে সেকেন্ডারি তুমি ভোল্টেজ যেটা পাবা V2, এই V2টা 1000 ভোল্ট ঠিকই পাবা, কিন্তু তার পোলারিটিসটা কি হয়েছে, এখানকার যে পোলারিটিসটা ধরছো ঠিক তার অপোজিট দিকে হয়ে গেছে। তো সাবট্রাকটিভ পোলারিটিস দিয়ে স্টেপ আপ করা সম্ভব এইভাবে,
কিন্তু সাবট্রাকটিভ পোলারিটিসটা নরমালি স্টেপ ডাউনের ক্ষেত্রে ইউজ করা হয় আর কি। আমার কথাটা ক্লিয়ার হয়েছে কিনা তোমার কাছে? জি স্যার, ক্লিয়ার স্যার। অপোজিট যে আমরা যে লুপটা চালাচ্ছি এখানে স্যার, লুপ চালালে V1টা -900 হয়। ও, তার মানে কি এই টার্মিনালটা পজিটিভ হবে, এই টার্মিনালটা নেগেটিভ হবে? -900 আমরা +900 বলছিলাম, তার কারণটা কি? আচ্ছা আমি বুঝছি কেন তোমার ওইটা ইয়ে হয়েছে। কারণ হচ্ছে যে দেখো যে এইখানে তুমি পোলারিটিসটা দিছো হচ্ছে 1000, তো 1000 এর পোলারিটিসটা যখনই নেগেটিভ হয়ে গেছে তুমি সাবট্রাকটিভ করতেছো হচ্ছে -1000 থেকে 100, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে -900 আসতেছে। তুমি একটা কাজ করো, তুমি যদি এটা এখানে 1000 না দিয়ে এইটাকে 1000 করো, আর এটাকে যদি 100 করো, আর আউটপুট যেটা আছে আউটপুটটা যদি তুমি এখান থেকে এখানে এইটার অ্যাক্রসে না নিয়ে এখানে যদি আউটপুট নাও, এখন তো আর সমস্যা নেই। হ্যালো স্যার। স্যার মোর্শেদ ভাই যে কথাটা বললো স্যার, স্টেপ আপের ক্ষেত্রে আমরা যদি সাবট্রাকটিভ পোলারিটি ইউজ করি তা স্যার সেক্ষেত্রে কানেকশনটা স্যার ভ্যালিড হচ্ছে না। আমি একটু ডাটা দিয়ে চেক করলাম কেবল, তো সেক্ষেত্রে স্যার আমি ভ্যালিড পাচ্ছি না কানেকশনটা। কেন ভ্যালিড পাচ্ছ? কারণ ওই ক্ষেত্রে স্যার সোর্স পাওয়ার হচ্ছে অ্যাবজর্ব করতেছে স্যার। কি সোর্স পাওয়ার করতেছে? স্যার আমি যদি কিছু ডাটা প্রেজেন্ট করি স্যার, এই যে মানে একেবারে ডান পাশের কর্নারে যে চিত্রটা দিছেন আর কি স্যার, ওইখানে কিছু ডাটা পুট করলে আমার জন্য একটু বলতে সুবিধা হতো। জি স্যার। তোমাকে হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার এই ভিটুর এখানে আমি 90 ভোল্ট দিব। ভিটুর এখানে তুমি কত দিবা? 90 ভোল্ট স্যার। আচ্ছা 90 ভোল্ট দিলা। আচ্ছা স্যার, আর আমার যে কারেন্টটা 100 ভোল্টের যে ওয়াইন্ডিংটা দেখাচ্ছেন ওইখানে যে কারেন্টটা আমি এন্টার করব স্যার, আমি মাইনাস থেকে প্লাসের দিকে যাব কারেন্টটা, সেটা স্যার 2000 অ্যাম্পিয়ার। তুমি এখানে প্লাসের দিকে যাবে কেন? স্যার আমরা যদি স্যার আমি যদি মেইন যে আমার টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারটা আছে স্যার, ওই ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর সেকেন্ডারি সাইড তো স্যার মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্টটা যাবে। মাইনাস থেকে প্লাসের দিকে গেলেও তোমার এখানে কারেন্টটা হচ্ছে এই ডাইরেকশনেই যাবে। স্যার আমি কিছু ডাটা দিলে স্যার একটু বলতে তুমি শোনো, তুমি শোভন না? সৌরভ স্যার। সৌরভ, হ্যাঁ। জি স্যার। তুমি হচ্ছে তোমার ডাটা দিয়ে তো আর তোমার ট্রান্সফরমারের অপারেশন হবে না। ট্রান্সফরমারের অপারেশনটা হচ্ছে যেভাবে সে অপারেট করবে সেটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। তুমি যে ডাটা নিচ্ছ সেই ট্রান্সফরমার কাজ করবে না। জি স্যার। স্যার জি স্যার, আপনার কথা বুঝতে পেরেছি স্যার। যদি একটু টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার একটু আঁকাতেন স্যার এই পাশে। টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার কেনই আছে এই যে? স্যার তো স্যার আমি এখানে যে ডাটা দিচ্ছিলাম স্যার, আমার ট্রান্সফরমারটা ছিল 20 কেভি এর। 1 কেভি এটা বাদ দিয়ে স্যার যদি একটু 20 কেভি করতেন। আচ্ছা 20। আর স্যার আমার প্রাইমারি সাপ্লাই হচ্ছে 100 ভোল্ট। আচ্ছা জি স্যার। আর আমার যে ডটলেস প্রান্ত আছে মানে সেকেন্ডারি সাইডে ডটলেস আমি কানেক্ট করব স্যার ডটে, প্রাইমারি ডটে, সেকেন্ডারি ডটলেস। ডটলেসটাকে কোথায়? প্রাইমারি ডট। জি স্যার, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারই স্যার, প্রথম চিত্রেই ডটলেসটা কানেক্ট করব প্রাইমারি ডটে। আচ্ছা করলাম। জি স্যার। তো স্যার আমি এখানে তাহলে তো তোমার এইটা তখন যেটা হইলো যে তুমি এইটা যদি এইভাবে করো তাহলে ডায়াগ্রামটা হচ্ছে এইরকম হবে আর কি। তোমার এখানে 100 ভোল্ট সেকেন্ডারি ভোল্টেজ কত ছিল? স্যার আমি এটা করার পরে কানেকশন আমি পাচ্ছি স্যার 10 ভোল্ট।
না স্যার 10 ভোল্ট না, মানে এমনি রেটিং 10 ভোল্ট কিন্তু পাবো স্যার 90 ভোল্ট, রেটিং 10 ভোল্ট। আচ্ছা 10 ভোল্ট, তা 10 ভোল্ট আর এখানে আসছে 100 ভোল্ট, তাই না? জি স্যার। তা তুমি যখন এখানে এই কানেকশন দিবা তখন তোমার এইটা পজিটিভ এটা নেগেটিভ হবে। তা তুমি এখানে যে ভোল্টেজটা পাবা এই ভোল্টেজটা পাবা হচ্ছে 110 ভোল্ট, তুমি কখনো 90 ভোল্ট পাবা না। কিন্তু আচ্ছা আচ্ছা স্যার। স্যার আমি 1 মিনিট সময় দিচ্ছি স্যার একটু। ও সরি স্যার, স্যার আমি একটু মিস্টেক করেছিলাম স্যার, ডটের সাথে ডট লাগাই স্যার আমি। তুমি যদি ডটের সাথে ডট লাগাও জি স্যার। তাহলে এটা এটা তখন হচ্ছে নেগেটিভ হবে, এটা পজিটিভ। এখন তুমি যদি করো তাহলে এখানে 90 পাবে। জি স্যার, মানে এখন সাবট্রাক্টিভ হবে স্যার। তো স্যার এইখানে যে ডাটাগুলো আমি ধরতেছি, তো সেই বাবদ স্যার আমার রেটিং যে কারেন্টটা ট্রান্সফরমারের 2 ওয়াইন্ডিং যে রেটিং কারেন্ট সেকেন্ডারি স্যার, ওইটা আসতেছিল আমার 2000 অ্যাম্পিয়ার। কত? 2000 অ্যাম্পিয়ার স্যার, যেহেতু 20 কেভি ট্রান্সফরমার ইউজ করছি, সেকেন্ডারি কারেন্ট স্যার, রেটিং কারেন্ট স্যার 2 ওয়াইন্ডিং এর। হ্যাঁ 200 অ্যাম্পিয়ার হলো স্যার ডিরেকশন একটু দিতেন স্যার এই পাশে। স্যার 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ডিরেকশনটা একটু সহ দেন। 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারে ডিরেকশনটা কেন সব? স্যার স্যার এই অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে তোমার কারেন্টের ডাইরেকশন এই দিকেই থাকবে। কারণ অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে তোমার আর কিন্তু এখানে যখন আমার তো কারেন্টটা এই ডাইরেকশনে যাবে, ট্রান্সফরমার অ্যাকশন যদি করতে হয় কি স্যার, স্যার যদি আমার ট্রান্সফরমার অ্যাকশন হতে হয় তাহলে স্যার 1 ডট দিয়ে কারেন্ট এন্টার করতে হবে আর 1 ডট দিয়ে স্যার লিভ করতে হবে। হ্যাঁ তাহলে এখান থেকে কারেন্টটা, এই কারেন্টটা হচ্ছে ডট, এইটা হচ্ছে কি ডট এন্টারিং এ ডট পাচ্ছে স্যার, এন্টারিং এ ডট পাচ্ছে। হ্যাঁ এটা তাহলে স্যার এন্টারিং, আমার কথাটাকে বুঝো। জি স্যার। হচ্ছে এখানে কারেন্টের ডাইরেকশন হচ্ছে এরকম, তাই তো? সরি, আমার এই কারেন্টের ডাইরেকশন, জি স্যার, এই কারেন্টের ডাইরেকশন হবে হচ্ছে এইরকম, কারণ এই সাইডের যে কারেন্টটা আছে এই কারেন্টটা হবে হচ্ছে এই কারেন্ট এবং এই কারেন্টের দুইটা যোগফল। তাহলে এই পাশের কারেন্টের ডাইরেকশনটা হবে এইটা, তার মানে হচ্ছে এটা হচ্ছে আগে হচ্ছে ডটে পরে ঢুকতেছে, আর এইটা হবে হচ্ছে ইন্টারিং দ্য ডট, আর এটা হচ্ছে লিভিং দ্য ডট হবে। কিন্তু স্যার আমি 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার দিয়ে যেহেতু আমি অটো ট্রান্সফরমার বানাচ্ছি, তো সেক্ষেত্রে স্যার 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার যেরকম কারেন্ট ডিরেকশন হবে ডটে যদি এন্টার করে তাহলে স্যার অটো ট্রান্সফরমার ডটে এন্টার করা লাগবে, এটা করা উচিত স্যার। হ্যাঁ তাই যদি হয় আমি এখানে এরকম আছে, এটা কি এইটাই যে সবসময় এরকম হবে? এটার ক্ষেত্রে যদি কারেন্টের ডাইরেকশন এরকম হয়, এটার ক্ষেত্রে কি কারেন্টের ডাইরেকশন হতে পারে না? জি স্যার হতে পারে স্যার, সেক্ষেত্রে তো স্যার আমি এটাই তো আমি আঁকাচ্ছি, এই যে এখানে, আর এইটা হচ্ছে এই যে এখানে হচ্ছে এন্টারিং এ ডট, একটা হচ্ছে লিভিং এ ডট, আর হচ্ছে এন্টারিং এ ডট। স্যার আমি যদি স্যার তাহলে তো দুইটাই তো ঠিক আছে স্যার, মানে আমি যেদিকে কারেন্ট ডিরেকশন দেখাই কোনো প্রবলেম নাই তো, মানে শুধুমাত্র এন্টারিং এ ডট মানে অপোজিট হলেই তো হচ্ছে। হ্যাঁ তো আমি তো প্রথম দিন সেটাই বলছিলাম যে এটার মানে হচ্ছে একটা ডটে ঢুকলে আরেকটা ডটে বের হবে। জি স্যার। স্যার তাহলে প্রাইমারি ডটে ঢুকতেই হবে, সেকেন্ডারি ডটে বের হইতেই হবে, এরকম তো না। অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং মানে কি যে জি স্যার, পজিটিভ ডাইরেকশনের কারেন্টটা যদি এই ডাইরেকশনে ধরো, নেগেটিভ ডাইরেকশনের কারেন্টটা কি হবে? ঠিক তার অপোজিট। জি স্যার। স্যার আমরা
আমাদের যে এই যে 100 ভোল্ট আমরা স্যার প্রাইম টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার যেটা আমাদের সাপ্লাই ভোল্টেজ, সেটা তো লাইন আমরা উপরে দেখাচ্ছি আর নিউট্রাল আমরা নিচে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে স্যার আমার কারেন্ট ডিরেকশন তো ঠিকই ছিল, যে প্রাইমারিতে এন্টারিং এ ডট পাবে। আচ্ছা, তোমার যদি এখন পোলারিটিসটা এরকম হয়, তুমি কি তুমি হচ্ছে এখানে পজিটিভ এটা নেগেটিভ, এটার মানে কি এইটাই যে সবসময় এটা পজিটিভ এটা নেগেটিভ? না স্যার, আমার ওইটা নিয়ে প্রবলেম নেই স্যার। আমি হচ্ছে মানে আমি চেষ্টা করতেছিলাম যে স্যার আমি কারেন্ট নিচের দিকে দেখাবো, নিচের দিকে দেখালে স্যার আমার কানেকশনটা ভ্যালিড হচ্ছে না স্যার, ইনভ্যালিড হচ্ছে। তো তোমার নিচের দিকে দেখাবা কেন? তুমি ট্রান্সফরমারের যে বেসিক প্রিন্সিপাল অনুসারে আঁকাবা। তুমি যদি এখানে দেখাও যে এখানে আছে, এটা উল্টা দিকে যাবে, সমস্যা তো নাই। কিন্তু ট্রান্সফরমার টু উইন্ডিং ট্রান্সফরমারের কারেন্টের ডাইরেকশনটা যেরকম হচ্ছে প্রাইমারির উপর ডিপেন্ডেন্ট ক্লোজ টু সেকেন্ডারি, এইটা অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে সবসময় ট্রু নাও হইতে পারে। অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে সবসময় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে V1 I1 ইকুয়ালস টু V2 I2 করে দেখতে হবে যে কোন কারেন্টটা বড়, তার উপরে ডিপেন্ড করে এই কমন উইন্ডিং এর কারেন্টের ডাইরেকশন এবং এইখানকার কারেন্টের ডাইরেকশন দুইটা হচ্ছে চেঞ্জ হবে। জি স্যার। স্যার আমি যেরকম কারেন্ট ডিরেকশন দেখছিলাম ওই জন্য ভ্যালিড ছিল না, এই জন্য প্রশ্নটা করলাম। তো আবার পরবর্তীতে দেখলাম যে আপনি যখন ইয়া করে দিচ্ছিলেন, মানে কারেন্ট ডিরেকশন উল্টা করে দিচ্ছিলেন, তখন আমার কালেকশন ভ্যালিড হচ্ছিল। কিন্তু স্যার কারেন্ট ডিরেকশন আমার মতো যেটা ধরছিলাম ওটা ভ্যালিড হচ্ছিল না, এই জন্য প্রশ্নটা করলাম। কারেন্টের তুমি তোমার মতো ধরলে হবে না, সেটা তো অবশ্যই ট্রান্সফরমারের রুলের সাথে মিলতে হবে। জি স্যার। স্যার এই জন্যই আমার কারেন্ট ডিরেকশন ওরকম ধরার কারণে একটা ফিক্স ধরে নিছিলাম, তো এই জন্য স্ট্যাটিক ধরে নিছিলাম, এই জন্য আমার সোর্স আর পাওয়ার করতেছিল, অ্যাবজর্ব করতেছিল, এই জন্য প্রবলেমটা হচ্ছিল। আচ্ছা জি স্যার। স্যার আর ওই যে আমাদের ক্যালকুলেশনে যে প্রবলেমটা, স্যার আমাদের ক্যালকুলেশনে যে প্রবলেমটা হচ্ছিল, স্যার ওই প্রবলেমটার মনে হয় একটু সলিউশন করছি স্যার আমি। ওই যে স্যার কন্ডাক্টেড কেভি আর ট্রান্সফরমার। ঠান্ডা করে চিন্তা করতে হবে, মাথা ঠান্ডা করে চিন্তা করে তারপর তোমার সাথে কথা বলবো। ওইটা এখন না, তুমি সলভ করে রাখলে রাখো, আমি আগে নিজে চিন্তা করব। মাথার ভিতরে ব্রেইন স্টর্মিং এর বিষয় আছে, তো তুমি ইয়ে করছো করো, সমস্যা নেই, আমাকে এখন বলো না, আমি চিন্তা করে তারপরে দেখে তারপরে তোমার সাথে বলবো। আর তুমি গতদিন আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করছিলা, সেটা হচ্ছে যে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে তুমি যদি একটা লোড লাগাও, এটার রেজিস্ট্যান্স 5 ওহম, ইন্ডাকটেন্স 5 ওহম অথবা জেড 5 ওহম, জি স্যার, বা ক্যাপাসিট্যান্স 5 ওহম যদি হয়, তাহলে ট্রান্সফরমারের ফেজর ডায়াগ্রাম আমি যখন আঁকাইতাম, তো এই পাশের ভোল্টেজটাকে আমি যদি V2 বলি, তাহলে V2টাকে আমি যদি রেফারেন্স রাখি, তাহলে এখানে তোমার এই V2 ডিভাইডেড বাই R, I যেটা আছে এই আইটা হচ্ছে V2 ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে কারেন্টের ম্যাগনিটিউড। জি স্যার। এই কারেন্টের ম্যাগনিটিউডটা যেটা আছে, এই ম্যাগনিটিউডটা, এটা যদি তুমি I2 বলো, এই I2টা অ্যাকচুয়ালি এইটার ক্ষেত্রে যদি রেজিস্টিভ হয় তাহলে এটার ক্ষেত্রে V2 এর সাথে ইন ফেজে থাকবে, রিঅ্যাকট্যান্স যদি হয় X যদি হয় তাহলে এটার ক্ষেত্রে 90 ডিগ্রি ল্যাগে থাকবে, দুইটার মাঝামাঝি যদি হয় এরকম পজিশনে থাকবে, আর যদি লিডিং হয় তাহলে এরকম পজিশনে থাকবে I2। কিন্তু তাদের ম্যাগনিটিউড সবসময় কি হবে, এটা সার্কেলের মতো, যার রেডিয়াস হচ্ছে 5 সবসময়। তাহলে এই I2 যদি 5 হয়
তাহলে এই I2 এর সাথে তোমার এইদিকে যে করসপন্ডিং I2 প্রাইম ছিল, যেটা হচ্ছে I2 টাকে অপোজ করতেছিল, সেটা ছিল কি N1 ওভার N2 মাল্টিপ্লাইড বাই I1 I2। তাহলে I1 যেটা আছে, I1 টা যদি এটাই ইন ফেজে থাকে তাহলে I1 টা এখানে থাকবে, জি স্যার। এখানে I2 টা এখানে থাকে, I1 টা এখানে থাকবে, I2 টা যদি এই ডাইরেকশনে থাকে I1 টা এখানে থাকবে। জি স্যার। তা I1 এর ম্যাগনিটিউড যেটা আছে, এই I1 এর ম্যাগনিটিউডটাও আর এই I2 এর ম্যাগনিটিউড যেটা আছে, এই দুটা ম্যাগনিটিউড হচ্ছে লোডের ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করবে। এটা কখনোই মানে লোডের অ্যাঙ্গেলের উপরে, কোন ধরনের লোড আছে তার উপরে ডিপেন্ডেন্ট না। কিন্তু তোমার I1 টোটাল যদি করতে চাই তাহলে এটা ইকুয়ালস টু কি I0 প্লাস I2 প্রাইম, তাই তো? জি স্যার। তো যদি এটা I0 টা কোথায় থাকে? এখানে থাকে। জি স্যার। তাহলে যদি এখানে এই অবস্থায় থাকে তাহলে দুইটা কি হবে? অ্যাডিটিভ হবে। যদি I1 এখানে থাকে তাহলে এই দুটার কি হবে? ভেক্টর সাম হবে। এখানে থাকে তাহলে এই দুটার ভেক্টর সাম হবে। তার মানে I1 যেটা আছে, সেদিনকে আমি যেটা বলতেছিলাম যে I1 টা কখনোই বিভিন্ন লোডের সাথে সেম থাকবে না, এটা ফেজরিক্যালি যোগ হবে। কিন্তু তুমি যদি বলো যে স্যার I2 প্রাইম বা এটার ম্যাগনিটিউড আর চেঞ্জ হবে না, কিন্তু তাদের পজিশনের কি হবে? চেঞ্জ হবে স্যার। চেঞ্জ হয়ে যাবে। আমার কথাটা তুমি বুঝছো কিনা? জি স্যার। স্যার যদি আমি ইম্পিডেন্সের মানটা ঠিক রাখি, যদি তুমি ইম্পিডেন্সের মানটা ঠিক রাখো, দ্যাটস রাইট। জি স্যার। এটা তো স্যার মানে ওই দিন ক্লিয়ার করছিলেন স্যার। আর একটা প্রশ্ন স্যার মনের ভিতর জাগলো যে অটো ট্রান্সফরমার যেহেতু ম্যাগনেটিক্যালি বা কন্ডাক্টিভলি দুটোই কাপড়, তো স্যার আমরা কেন আমি অটো ট্রান্সফরমার ইউজ করব? আমি তো পটেনশিওমিটার ইউজ করতে পারি। তো স্যার পটেনশিওমিটার ইউজ করাটা আর অটো ট্রান্সফরমার ইউজ করাটা তো স্যার আমার কাছে মোটামুটি একই মনে হচ্ছে। তো পটেনশিয়াল ট্রান্সফরমার আর অটো ট্রান্সফরমারের ভিতরে পার্থক্য কি? স্যার পটেনশিয়াল ট্রান্সফরমার স্যার, পটেনশিওমিটার স্যার। পটেনশিয়াল ট্রান্সফরমার, পটেনশিওমিটার স্যার, পটেনশিওমিটার। হ্যাঁ, পটেনশিওমিটারটা কি জিনিস আমাকে বলো। স্যার একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বা আমরা ওই স্যার কিভাবে ভোল্টেজ জেনারেট আমরা স্টেপ, যেহেতু এটাও স্যার কন্ডাক্টিভলি কাপলড, পটেনশিওমিটারটা তো আমার কন্ডাক্টিভলি কাপলড, তো আমরা শুধু অটো ট্রান্সফরমার কেন ইউজ করব? আমি তো পটেনশিওমিটার ইউজ করতে পারি। তুমি পটেনশিওমিটার দিয়ে তুমি বলতেছো যে তোমার হচ্ছে পটেনশিওমিটারের ভিতর দিয়ে কারেন্ট গেলেও হইতেছে তোমার একটা ভোল্টেজ ইনডিউস হবে, সেটা দিয়ে তুমি সেকেন্ডারি। না স্যার, স্যার পটেনশিওমিটার একটা লম্বা করে রেজিস্টার রাখেন, একটা বড় করে রেজিস্টার রাখেন। কথা বুঝছি। জি স্যার। তুমি এখানে এরকম রেজিস্টার আছে, তো তুমি প্রাইমারিতে একটা ভোল্টেজ দিবা, ভোল্টেজটা দিয়ে সেকেন্ডারিতে তুমি হচ্ছে এই ভোল্টেজের একটা ফ্র্যাকশন ভোল্টেজ নিয়ে তুমি সেকেন্ডারি করবা, তাই তো? জি স্যার। ট্যাপিং করে, হ্যাঁ তাই তো? তোমার ইচ্ছা তো তাই জি নাকি? স্যার। জি স্যার, আমার এটাই ইচ্ছা স্যার। এইটার ক্ষেত্রে তোমার লস বেশি হবে, এটা এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হচ্ছে তুমি এটাকে যখন স্টেপ আপ করতে যাবা, ধরো এখানে একটা লোড লাগানো হয়েছে, তাই না? জি স্যার। তুমি কি স্টেপ আপ করতে পারবা? তখন এটা কি ইকুইভ্যালেন্ট টু এরকম হয়ে যাবে না? না স্যার, আমি শুধু স্টেপ ডাউন করব স্যার। ডাউন করলে কি হবে? আমার অটো ট্রান্সফরমার থেকে তো এটা লস বেশি, আমি কেন এটা ইউজ করব? স্যার আমি স্যার কিছু মনে করেন না স্যার, একটু ফানি হিসাবে বলছি স্যার। ধরেন আমি বড় লোক,
তো স্যার সেক্ষেত্রে তো আমার স্যার লস চিন্তা করবো না। তুমি বড় লোক, তুমি যদি বড় লোক হও, তুমি সোনার হচ্ছে কমোটের উপরে তুমি টয়লেট করতে পারো, সেটা সমস্যা নেই। ওইটা তো তুমি বানাইতেই পারো লসের কথা চিন্তা করলে, ঠিক আছে? লসের কথা যদি তুমি চিন্তা না করো, কিন্তু তুমি যদি মানে বড় লোক না হও, আমাদের কাজটা কি, আমাদের ইঞ্জিনিয়ারদের কাজ হইতেছে যে যেখানে লস কম, যেখানে আমি কম দামে জিনিসটাকে সাপ্লাই দিতে পারবো, সেই জিনিসটা ইউজ করা, তাই না? জি স্যার। স্যার এখানে স্যার আরেকটা প্রবলেম কি হতে পারে স্যার এরকম, যে আমি যদি পটেনশিওমিটার ইউজ করি তো স্যার সেই আপাতত হচ্ছে লসের বিষয়টাই মাথায় আসতেছে, আর কোনো বিষয় আছে কিনা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। জি স্যার। স্যার স্যার এখানে আমি যদি আমি তো পটেনশিওমিটার ইউজ করে লোডই লাগাবো আমি সেকেন্ডারিতে, মানে আমার ট্যাপিং করার ওইখানে। তো স্যার আমি যদি লোড ভ্যারি করি